এই, তুই কন্ডম বের করছিস কেন? আজ তো আমাদের বাসর রাত। বাসর রাত বলেই এসব করতে হবে? আসলে বন্ধুরা এগুলো কখন যে পকেটে ঢুকিয়েছে তা নিজেও জানে না। দেখ, তুই আমার একদম কাছে আসার চেষ্টা করবি না। তুই যদি এখন আমার কাছে আসার চেষ্টা করিস তাহলে কিন্তু ছুরি দিয়ে তোর পেট ফুটো করে দেব। তুই বললেই হলো, আজকে তোকে আমি বিয়ে করেছে, অর্থাৎ তুই এখন আমার বিয়ে করাবো। সো আমি তোর কাছে যাবো না তো কার কাছে যাবো? দেখ, তুই একদম বাড়াবাড়ি করবি না। আমি তোকে স্বামী হিসেবে মানি না, আর কোনো দিনও মানব না। তুই মানলে মানলি, না মানলে নাই, এতে আমার কিছু যায় আসে না। আমি তো তোকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে, ব্যাস। আমার কথা শুনে মেয়েটা অসহায়ের মতো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর, তুই যদি এখন আমার ওপরে জোর করিস তাহলে হয়তো আমি তোর সাথে শরীরের জোরে পেরে উঠতে পারবো না। কিন্তু মনে রাখিস, তোর এই কাজের জন্য আমি তোকে সারা জীবনেও ক্ষমা করব না। তুই সারা জীবন আমার কাছে অপরাধী হয়ে থাকবি, ছিচকা শয়তান। এই দেখ, আমার তোর মতো পেত্নির উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই তোর এই অযথা ছাগলের মতো বকবকানি বন্ধ কর। এই, তুই আমায় কি বললি? তোর সাহস তো কম না, তুই আবার আমায় পেতনি বলছিস? তো কি, পেতনি কি পেতনি বলবো না তো কি বলবো? হ্যাঁ, অযথা মামা আর আব্বু মিলে তোকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিল। ইস, আমার পুরো লাইফটাই শেষ হয়ে গেল। দেখ শাকিল, আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে। আমায় রাগাবি না বলছি। তুই রাখলে আমার কি? হ্যাঁ, আমার কি? যেটা সত্য আমি সেটা তো বলছে। তাই না? দেখ, এবার আমি তোর কি অবস্থা করি। আও আম্মু, গেলাম, রাক্ষসী আমার হাত ছাড় বলছে। আও আম্মু, হাতে কামড় বসিয়ে দিয়েছে। দেখ, এবার কেমন লাগে? আর বলবি আমার পেতনি? দিলাম না বসিয়ে? তুই তো আসলে একটা পেতনি, তা না হলে এইভাবে আমার হাতে কামড় বসিয়ে দিতে পারিস? ইস, হাতটার কি অবস্থা টেনে করেছিস। তোকে কি বাসায় মামা ভালো করে মাংস খাওয়ায়নি, নাকি এখন আমাকে খাওয়ার জন্য এখানে তোকে পাঠিয়েছে? কোনটা? একদম অযথা প্যাচাল পারবি না। আগে বল, তোকে আমায় বিয়ে করতে কে বলেছে? বেটা, আমার বিয়ে ভাঙার এত সুন্দর প্ল্যানটা মাটি করে দিলি। মানে? মানে জানে পরে। আগে এটা বল, তোকে আমায় বিয়ে করতে কে বলেছিল? বিয়ের কথা শুনেই সুরসুর করে চলে এলি কেন? দেখ, তুই অযথা ফল কথা বলবি না। আমার মোটেও তোকে বিয়ে করার ইচ্ছে ছিল না। মামা আব্বু এসে আমায় এমনভাবে ধরলো যে আর না করতে পারলাম না। তাছাড়া তুই তো নিজেও জানিস আমি আব্বুকে কতখানি ভয় করি। তাই বলে বিয়েতে রাজি হয়ে যাবি? জানিস আমি কত কষ্টে আমার বিয়েটা ভাঙছিলাম, শুধুমাত্র এখন বিয়ে করব না বলে। পাত্রপক্ষ আসবে না বলে আমি খুশিতে তখন মনে মনে নাচছিলাম। আর সেই সময় তুই এসে আমার সব কিছু শেষ করে দিলি। তোর জন্য আমার লাইফটা শেষ হয়ে গেল। হ্যাঁ, শুধু তোরই লাইফটা শেষ হয়েছে, তাই না? আমারটা শেষ হয়নি। তোর আবার কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, সব তো আমার গেছে। আমার কত স্বপ্ন ছিল দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব, জীবনে বড় কিছু একটা হব। কিন্তু সেই সব স্বপ্নগুলো তুই মাটি করে দিলি। আরে, এভাবে কাতার কি আছে আজব। কাঁদবো না তো কি করব? হ্যাঁ, আমার সব কিছু শেষ করে দিয়ে এখন বলছে কেন কাঁদছি। আচ্ছা ঠিক আছে, তুই কান্না বন্ধ কর। আমি তোর দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার ব্যবস্থা করে দেব, কিন্তু প্লিজ তার বড় তোর এই কাকের মতো করে কাকা বন্ধ কর। সত্যি? হ্যাঁ, সত্যি, কিন্তু আমার এতে কিছু শর্ত আছে। যদি তুই সেগুলো মানতে পারিস তাহলে আমি তোকে বাইরে গিয়ে পড়ার ব্যবস্থা করব। তোর আবার কিসের শর্ত? হ্যাঁ, বল শুনি। প্রথম কথা, তুই যতদিন না পড়তে বাইরে যাচ্ছিস ততদিন বাসায় সবার সামনে একজন ভালো স্ত্রীর মতো থাকবে। আমরা ভিতরে ভিতরে চাই করো না কেন, বাইরে আব্বা আম্মু যেন কিছুই বুঝতে না পারে। তুই যদি এসব মানিস তাহলে আমি সব ব্যবস্থা করব। ঠিক আছে, আমি তোর শর্তে রাজি। কিন্তু তোকে কথা দিতে হবে, তুই আমায় বাইরে পড়তে পাঠাবি। এতে বাসার মানুষকে মানাতে লাগবে না লাগবে সেটা তুই জানিস, কিন্তু আমাকে তোর দেশের বাইরে পড়তে পাঠাতেই হবে। হুম, ঠিক আছে, এবার বিছানা থেকে সর, আমি ঘুমাবো। বিছানা থেকে সর মানে? তুই কি এখন এই বিছানায় ঘুমাবি নাকি? তো আবার বলতে। না, তুই বিছানায় ঘুমাবি না। তুই এখানে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আজব, আমি কি করে বলবো? আমি এত কিছু বুঝতে চাই না। আমার ঘুম পাচ্ছে, তাই আমি শুয়ে পড়লাম। এখন তুই কোথায় ঘুমাবি ঘুমা। না, তুই এখানে ঘুমাবি না। আমি এখানে ঘুমাবো, তুই গিয়ে সোফায় ঘুমা। হাও ফানি, ভুলে যাস না, এটা আমার বাসা আর আমার রুম। সো আমার রুমে আমি বিছানায় ঘুমাবো। এখন তুই যদি চাস তাহলে আমার সাথেই বিছানায় ঘুমোতে পারিস, আর না হলে সোফায় গিয়ে ঘুমা। দেখ, আমি তোর সাথে একই বিছানায় ঘুমোতে পারবো না। কি হলো, কথা বলছিস না কেন? মিশু আর কিছু না বলে
সোফায় গিয়ে শুয়ে পড়ল। এদিকে আমি আর কিছু না ভেবে ভালোভাবে শুয়ে পড়লাম। ও, আপনাদেরকে তো আমাদের পরিচয়টা দেওয়া হলো না। আমি শাকিল, বাবা মায়ের একমাত্র সন্তান। পড়াশোনা শেষ হলেও 6 মাস হয়েছে। বর্তমানে ঢাকায় একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করছে। আব্বু অবশ্য ওনার নিজের কোম্পানিটাই সামলাতে বলেছিল, কিন্তু আমি তা শুনিনি। আমার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা। আর এত সময় ধরে যে মেয়ের সাথে ঝগড়া করলাম, ওর নাম হলো মিশো, মাইশা ইসলাম মিশো। আমার বড় মামার মেয়ে সে, আমার থেকে 1 বা 1.5 বছরের ছোট। বর্তমানে অনার্স 2য় বর্ষের ছাত্রী। সেও বাবা মায়ের একমাত্র সন্তান। বড় বদমেজাজি মেয়ে সে। আর সে মেয়েটাকে আজকে আমার বাবা আর মামা মিলে আমার গলায় ঝুলিয়ে দিল। সেটা বললে অবশ্যই ভুল হবে। আসলে ব্যাপারটা তেমন না। আমার বড় মামা মিশুর বিয়ে ঠিক করেছিল অন্য একটা ছেলের সাথে। সেই সুবাদে গেলাম মামার মেয়ের বিয়ে খাওয়ার জন্য। সবকিছু ঠিকঠাক, কিন্তু সে সময় বরের বাড়ি কিছু লোক এসে জানালো যে বর নাকি আর এই বিয়ে করবে না। বরের নাকি পাত্রই পছন্দ হয়নি, তাই বর নাকি পালিয়েছে। এই খবর শোনার পর বাড়ির সবাই অস্থির হয়ে গেল। বাড়িতে তখন লোকজন দিয়ে ভর্তি। বিয়েটা না হলে মামার মান সম্মান থাকবে না। তবে আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি বিয়ে বাড়িতে নিজের ইচ্ছে মতো বিয়েতে আসে মদে সুন্দরীদের দেখতে লাগলাম। হঠাৎ একসময় আব্বু আমাকে ডেকে পাঠালো। আমি গেলাম তাদের কাছে। কি রে, কোথায় ছিলি এতক্ষণ ধরে? জি আব্বু, এই তো সামনেই ছিলাম। তা তুই কিছু শুনেছিস? মিশুর বিয়েটা হচ্ছে না, বিয়ের বরকে নাকি এখনই খুঁজে পাওয়া যাচ্ছে না। জি শুনেছি। কথাটা শুনে খুব খারাপ লাগছিল। মনে মনে তো আমি খুবই খুশি। বুঝু, এবার ফাসেল মেয়েটা। কেমন খারাপ লাগছিল তা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। শোন, তোকে একটা কথা বলি, চুপচাপ কথাগুলো এখন শুনবি। জি। নে, এগুলো পরে আয়। কি আছে এর ভেতর? এর ভিতরে একটা পাঞ্জাবি আছে, এখন যা চুপচাপ গিয়ে এটা পরে আয়। তারপর আর কি? চুপচাপ গিয়ে পাঞ্জাবিটা পরে আসলাম। চল এবার। কোথায়? বিয়ের মঞ্চে। তুই এখন তোর মামার মেয়ে মিশুকে বিয়ে করবি। মানে মিশুকে আমি বিয়ে করব? দেখ বাবা, তুই ছাড়া এখন আমাদের আর কোনো রাস্তা নেই। তুই যদি এখন আমার মেয়েকে বিয়ে না করিস, তাহলে আমরা লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবো না। তাই প্লিজ তুই আমার মেয়েকে বিয়ে করে নে। কিন্তু মামা। আর কোনো কিন্তু নয়, তোর মামা যেটা বললো চুপচাপ তাই কর। এর বেশি আর একটা কথাও বলবি না। কিন্তু আব্বু। আবার কথা বলিস, চুপ থাকতে বললাম না? জি। তারপর আর কি? আব্বুর ভয়ে আর মামার অনুরোধে আমায় মিশুকে বিয়ে করতে হলো। আর পরে কি হলো তা তো আপনারা নিজের চোখে দেখলেন। কি বাজি মেয়ে, আমার জীবনের প্রথম বাসরতেই ছ্যাঁকা দিয়ে দিল। এই কি ব্যাপার, তুই আবার বিছানা কেন উঠছিস? বেশি কথা না বলে ওইদিকে চেপে ঘুমা। মানে কি? ওদিকে কেন চাপবো? হ্যাঁ, কারণ আমি বিছানায় ঘুমাবো। আমার সোফায় ঘুম আসছে না। আমি বিছানায় ছাড়া ঘুমোতে পারি না। এখন বেশি কথা না বলে চুপচাপ ওদিকে চাপ। আচ্ছা। তারপর মিশু বিছানায় আমার পাশে এসে শুয়ে পড়ল, কিন্তু মাঝখানে দিল একটা কোলবালিশ। এই শোন, আমাদের মাঝখানে এই কোলবালিশটা দিলাম, ভুলেও এটা পার করার চেষ্টা করবি না। আর যদি এটা পার করে আমার সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করিস, তাহলে বুঝতে পারবি আমি কি চিজ। দেশে কি মেয়ের অকাল পড়ছে? হ্যাঁ, পুরো পৃথিবীতে যদি আর কোনো মেয়ে বেঁচে না থাকে, তবু তোর মতো পেতের দিকে কোনো দিন তাকাবো না। দেখ, আমাকে যদি তুই আর একবার পেতনি বলছিস না, তাহলে তোকে এই খাট থেকে লাথি দিয়ে নিচে ফেলে দেব। আর আমি মনে হয় চুপচাপ বসে থাকবো, খাট থেকে তুলে মাটিতে এমন আছাড় মারবো যে নেক্সট টাইম আর দাঁড়াতে পারবি না। আবে হাট সালা, চুপ কর। তা ছালি, চুপ কর। হাট বেটা, ছিচকে শয়তান। হাট বেটি কালো শাকচুন্নি। কি? তুই আমাকে শাকচুন্নি বললি? আর বলতে? মিশর কিছু না বলে রাগে কচকচ করতে করতে অপর পাশে মুখ করে ঘুমিয়ে পড়ল। তাই আমি আর কিছু না বলে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙল, কিন্তু আমি সেদিকে কোনো খেয়াল করলাম না। এই দেখ তো, দরজায় কে যেন ডাকাডাকি করছে। হুম আরে দেখ না। হুম উফ, আস্তে, পেইন তুই একটা। তারপর মিছু নিজে রাগ করে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখে আমার বড় ছোট ভাবিরা এসেছে। কি ব্যাপার, তোদের দরজা খুলতে এত দেরি হলো কেন? কোনো দরকারি কাজে ব্যস্ত ছিলে নাকি? মানে? মানে আমরা কি তোদের এই সময় ডাকতে এসে ডিস্টার্ব করে ফেললাম? যাহ ভাবি, তুমিও না। থাক, আর লজ্জা পেতে হবে না, আমরা বুঝে গেছি। চল এবার আমাদের সাথে।
কোথায়? কোথায় আবার? বাইরে। নাকি এখন বরের সাথে আরও কিছুক্ষণ শুয়ে থাকার ইচ্ছে আছে? ভাবি, হয়েছে। আর এই, আমার ছোট জামাই, আপনিও এবার উঠুন। অনেক হয়েছে শুয়ে থাকা। মানে আমি কেন উঠতে যাবো? তোমার মিশুকে ডাকতে এসেছো, ওকে নিয়ে যাও না। ওকে তো নিয়ে যাবই, কিন্তু তুমিও এখন বিছানা থেকে ওঠো। আমরা এখন মিশুকে তৈরি করব, ওর শাড়ি বদলাবো। তো বদলাও, আমি কি না করেছে? তাই বলে কি তোমার সামনে ওর কাপড় চেঞ্জ করব? আমি কি সেটা বলেছি? তাহলে রুম থেকে বের হচ্ছ না কেন? তুমি রুম থেকে বের না হলে আমরা ওকে তৈরি করব কি করে? তারপর আর কি, চুপচাপ নিজের রুম থেকে বের হয়ে এলাম। বাইরে এসে আগে ফ্রেশ হয়ে নিলাম। বাসায় এখনো অনেক লোকজন। কি রে, ঘুম থেকে কখন উঠলে? এই তো কিছুক্ষণ আগে। ও, তো মিশু বৌমা কই? ওকে দেখছি না যে। ও ভাবিদের সাথে আছে। ও আচ্ছা আম্মু, বাসায় এখনো এত লোকজন কেন? কেন আবার? আজকে তোদের বউ ভাত না, তাই লোকজন তো থাকবেই। ও এখনো এখানে দাঁড়িয়ে না থেকে কিছু খেয়ে নিয়ে বাড়ির লোকেদের সাথে হাত বোলা। আর কি, হালকা কিছু খেয়ে বাড়ির লোকের সাথে হাত বোলাতে লাগলাম। সন্ধ্যা হতে হতে বাসায় অনেক মানুষজন চলে এসেছে। আব্বু আম্মু এক এক করে সবার সাথে আমার আর মিশুর পরিচয় করে দিল। একসময় মিশুর আব্বু আম্মু অর্থাৎ আমার মামা মামি চলে এলেন। তারা এলেই সবাই একসাথে রাতে ডিনার করলাম। এরপর চলে গেলাম নিজের রুমে ঘুমোতে। ঠিক সেই সময় আব্বুর ডাক। কি রে, কই যাস? এই তো আব্বু, নিজের রুমে যাই ঘুমোতে। ঘুমোতে যাচ্ছিস মানে? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দেখছিস না তোর মামা মামি তোদের নিতে এসেছে, আর তুই তাদের সাথে না গিয়ে চুপচাপ ঘুমোতে চলে যাচ্ছিস? তাছাড়া আর কি করব? কি করবি মানে? চুপচাপ তাদের সাথে মিশুকে নিয়ে যা। জি। তারপর আর কি, আব্বুর ধমক খেয়ে সাথে মামা মামির সাথে চলে এলাম। সাথে মিশু আছে। মামার বাসায় এসে পড়লাম বিপাকে। যদিও আগে অনেকবার এসেছে, কিন্তু এখন কেন জানি আমার আসতে অনেক লজ্জা লাগছে। তার উপর পড়লাম আবার আরেক প্যারায়। আগে ছিলাম এই বাড়ির ভাগ্নে, কিন্তু এখন হলাম এই বাসার জামাই। তাই রাতে অনেক মানুষজন নতুন জামাইকে দেখতে আসলাম। আমার তো একসময় পুরো অসহ্য লেগে যাচ্ছিল, কিন্তু তারপরেও অনেক কষ্টে সহ্য করে গেলাম। সবাই চলে গেলে তারপর গেলাম ঘুমাতে। এইখানে আবার অনেক প্যারা। রুমে এসে দেখি মিশু বিছানায় শুয়ে আছে। আমি কিছু না বলেই বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়লাম। আরে কি ব্যাপার, তুই বিছানায় কেন ঘুমাচ্ছিস? তো কোথায় ঘুমাবো? সেটা আমি কি করে বলবো আজব? তোর ব্যাপার তুই জানিস, কিন্তু তুই বিছানায় ঘুমোতে পারবি না। আমি আর কিছু না বলে চুপচাপ উঠে আবার দরজার কাছে চলে গেলাম। এই কি ব্যাপার, এখন আবার কই যাস? বাইরে মামার কাছে। কেন? আব্বুর কাছে কেন যাচ্ছিস? তুই তো বললি এখানে নাকি আমার ঘুমানো যাবে না, তাই মামার কাছে যাচ্ছে। তাকে গিয়ে জিজ্ঞেস করব যে আমি আসলে এখন কোথায় ঘুমাবো। আমার কথা শুনে মিশু তিরিংবরি করে বিছানা থেকে লাফিয়ে উঠল। তারপর, এই তোর মাথা খারাপ নাকি? তুই এখন এত রাতে আব্বুর কাছে যাবি? আর এখন আব্বুর কাছে গেলে তো তিনি আমাদের সব কিছু বুঝে যাবেন। তো আমি এখন কি করব? কি করব মানে? তোর যাওয়ার দরকার নেই, তুই গিয়ে বরং সোফায় ঘুমা। সরি, আমার দ্বারা সম্ভব না। আমি সোফায় ঘুমাতে পারি না। সেটা তুই হয়তো কালকে রাতে বুঝতে পেরেছিস। হয় আমি বিছানায় ঘুমাবো, না হয় বাইরে গেলাম। আমার কথা শুনে মিশু কিছুটা রেগে গেল। সেটা ওর মুখ দেখে বুঝতে পারছিলাম। আচ্ছা ঠিক আছে, যা, কালকের মতো বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়। আর কিছু না বলেই ঘুমিয়ে পড়লাম। এদিকে মিশু আমি শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে বিছানায় শুয়ে পড়ল। এরকম করে আরো 2 দিন থাকতে হলে মিশুদের বাসায়। তারপর আজকে বাসায় ফিরলাম। এদিকে কোম্পানি থেকে বারবার ফোন আসছে যে কদিন ছুটি নিয়েছে সব শেষ। অফিসে নাকি অনেক কাজের চাপ এখন, তাই যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় যেতে হবে। সেজন্য আজকে রাতে যাব ঠিক করলাম। সবকিছু গুছিয়ে রেখেছে। আম্মু, আজকে রাতে আমি ঢাকায় ফিরছি। কেন রে, এত তাড়াতাড়ি? আরও কিছুদিন থেকে যা। না, আমার আজকে রাতেই ঢাকা যেতে হবে। অফিস থেকে বারবার ফোন আসছে। তাই বলে আজকে? আজকে। তা কয়টার টিকিট কেটেছিস? রাত 10টার। বৌমাকে সঙ্গে নিয়ে যাবি। মিশু এখন আবার আমার সাথে কি করবে? ও বরং তার চেয়ে এখানে তোমাদের সাথে থাকুক, এখানে থেকে তোমাদের দেখাশোনা করুক। যেটা বলছি সেটা কর।
এর বেশি আর একটা কথাও বলবি না। বৌমা এখানে একা থেকে কি করবে? ওকে তোর সাথে নিয়ে যা। তাছাড়া তুই তো ওখানে একাই থাকিস, সব কিছু তো তোর নিজেকে একাই করতে হয়। কিন্তু আব্বু। কোনো কিন্তু নয়, তোর বাবা যা বলেছে একদম ঠিক বলেছে। তুই মিশুকেও তোর সাথে নিয়ে যা, ওর সাথে থাকলে তোর খেয়াল রাখতে পারবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু একবার মিশুকে তো জিজ্ঞেস করে দেখো ওর যাওয়ার মত আছে কিনা। ওর আবার যাওয়ার মত থাকবে না কেন? কি রে, তুই কি শাকিলের সাথে যাবি না? আম্মু, তোমাদের যা ঠিক মনে হয় তাই করো, আমার এতে অমতের কি আছে? তাহলে আর কি, সব তো হয়েই গেল। মিশুকেও তুই সাথে নিয়ে যাচ্ছিস। তাহলে তুমি তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও, আজকে রাত 9টায় বের হব। আমি আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে গেলাম। তারপর মিশুর জন্য আরেকটা বাসের টিকিট কেটে আনলাম, কেননা অযথা রাতের বেলায় কে টিকিট কাটার জন্য দৌড়াদৌড়ি করবে। টিকিট কাটার পর বাসায় ফিরলাম একদম রাতের বেলা। যাওয়ার সময় হয়ে আসলে আম্মু আব্বুর সাথে দেখা করে মিশুকে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর চলে এলাম সোজা বাস টার্মিনালে। মিশুর সিট ও আমার বসার সিট পাশাপাশি নিয়েছিলাম, ফলে মিশুকে আমার পাশে বসতে হলো। এই কি ব্যাপার, তুই জানালার পাশে কেন বসেছিস? কেন মানে? আমার সিট, আমি বসবো না? তাছাড়া আমি যখনই বাসে উঠে তখনই জানলার পাশে বসে। বললেই হলো, তুই কি মেয়ে মানুষ নাকি? জানালার পাশে তো মেয়েরা বসে। ওঠ এখান থেকে, আমি জানালার পাশে বসবো। না, আমি সিট ছাড়ছি না। তুই চাইলে তোর সিটে বস, অথবা অন্য কোথাও যা। দেখ, বাসে আমি জানালার পাশে না বসলে আমার প্রচণ্ড বমি পায়। পরে যদি তোর ওপরে বমি করে বসি তখন কিন্তু আমার দোষ দিতে পারবি না। তাই বলছি জানালার পাশে আমাকে বসতে দে। বমি কেন? তুই যদি অন্য কিছুর কথা বলিস তারপরও আমি এখান থেকে সরছি না। তার মানে তুই এখান থেকে উঠবি না, তাই তো? আবার বলতে? ওকে, ঠিক আছে, দেখ তাহলে আমি এখন কি করি। তোর যা ইচ্ছে কর। মিশু আর কিছু না বলে চুপচাপ নিজের ফোনটা বের করলো। তারপর, এই কি ব্যাপার, এখন আবার কাকে ফোন করছিস? কাকে আবার? আব্বুকে। ও, তো মামাকে ফোন করে কি বলবে? প্রথম কথা, ফোনটা আমার আব্বুকে না তোর আব্বুকে করছি। তারপরের কথা হলো, ফোন করে বলবো তুই আমার সাথে এখন রাস্তার মাঝে অনেক খারাপ ব্যবহার করছিস, শুধুমাত্র তোর সাথে এসেছি বলে। মিশুর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বলে কি মেয়েটা, আমি আবার এসব কখন করলাম? এই কিসব পাগলির মতো কথা বলছিস? আমি আবার কখন এসব করলাম? তুই যা বলছিস সব তো মিথ্যে কথা। সেটা তো আমি আর তুই জানিস, বাসার লোকজন তো আর জানে না। তুই যদি এখন আমার জানলার পাশে বসতে না দিস তাহলে আমি এক্ষুনি তোর বাসায় ফোন করব। এখন বল কি করবি? কি আর করার, ফান্দেতে পড়ে গেছে, তাই চুপচাপ জানলার পাশের সিট থেকে উঠে পড়লাম। তারপর মিশুকে সেখানে বসতে দিলাম। আহা, সিটটাতে বসার সময় ডাইনের কি হাসি! মনে হচ্ছে এখন এক খুশিতে ওর মুখটা বাঁকা করে দেই। কিন্তু আপাতত মনের ইচ্ছেটা মনে চেপে রাখলাম। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো বাসের ড্রাইভারের ডাকে। চক্ষু খুলে তাকিয়ে দেখে গাজীপুরে চলে এসেছে। যখনই সিট থেকে উঠতে যাব তখনই টের পেলাম মিশু আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মনে হয় অনেক আরাম করেই ঘুমাচ্ছে, কিন্তু আমার তো দর্শ ছিল ওকে এইভাবে ঘুমাতে দেখে হঠাৎ একটা আইডিয়া মাথায় চলে এলো। চুপচাপ নিজেকে মিশুর কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তারপর হাতটা আস্তে করে ওর গালের কাছে নিয়ে মনের সুখে দিলাম বসিয়ে ঠাস করে একটা। এদিকে আমার হাতে এমন আদর খেয়ে মিশু হুড়মুড় করে চক্ষু খুলল। তারপর নিজের গালে হাত দিয়ে আমার দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকল। আরে কি ব্যাপার, আর কতক্ষণ ঘুমাবি? বাস তো পৌঁছে গেছে, চল এবার বাস থেকে নামে। ব্যাস, পৌঁছে গেছে সেটা আমিও জানি, তোকে বলতে হবে না। জানলেই ভালো, চল এবার নামে। নামছি। আচ্ছা, তার আগে একটা কথা বলতো, তুই কি আরেকটু আগে আমায় কিছু করেছিস? আজব, আমি আবার তোকে কি করতে চাবো? কেন, তোকে কি কেউ কিছু করেছে নাকি? আমাকে আবার কে কি করবে? এমনিতেই বললাম চল। চল। মিশু আর কিছু না বলে চুপচাপ আমার সাথে চলতে থাকলো। বাস থেকে নেমে সোজা যে বাসে ভাড়া থাকে সেখানে চলে এলাম। আসলে ওটাকে ঠিক বাসা বলে না, দুটো রুম পাশাপাশি কোন রকমে থাকা যায় আর কি। এ কি, তুই আমায় এখানে কেন নিয়ে এলি? তো কোথায় নিয়ে যাব, আমি এখানেই থাকি।
এখানে থাকি মানে? এই ছোট্ট বাসায় আমি থাকবো নাকি? আমি এখানে থাকতে পারবো না। দেখ, আমি আগে এখানে থাকতাম, তাই এই ছোট বাসাটা নিয়েছিলাম। তাই বলে আমি এখানে থাকবো নাকি? আপাতত কিছুদিন এখানে থাকতে হবে, তারপর সময় করে নতুন একটা বাসা ভাড়া করব। ততদিন একটু কষ্ট করে মানিয়ে নে। কিন্তু তাড়াতাড়ি বাসা চেঞ্জ করার চেষ্টা করবি। আমি আর কিছু না বলে বাসার ভিতরে ঢুকে গেলাম। তারপর আগে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। এদিকে মিশু ততক্ষণ রুমে ঢুকে গেল। হঠাৎ, আউ! ও! কি হলো? এইভাবে চিৎকার করছিস কেন? এটা কি? কেন, আমার রুম, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? এটা যে একটা রুম সেটা আমিও জানি, কিন্তু রুমের এমন অবস্থা কেন? আর রুমের মধ্যে এসব কি পড়ে আছে? আমি ওর কথা শুনে সাথে রুমটার দিকে হালকা তাকিয়ে দেখলাম আসলেই রুমটা অনেক অগোছালো। তার উপর আমি ব্যাচেলর মানুষ। হঠাৎ লক্ষ্য করলাম টেবিলে আমার কিছু পার্সোনাল জিনিস পড়ে আছে, যেটা সেখানে থাকার কথাই না। দৌড়ে গিয়ে সাথে সাথে সেটা সরিয়ে রাখলাম। আসলে আগে একা থাকতাম তো, তার উপর এখানে আমার তেমন কেউ আসা যাওয়া করেও না, তাই রুমের অতটা যত্ন নিতে পারিনি। তাই বলে রুমটা এভাবে রাখবি? এহো, কি অবস্থা করেছে রুমটার! আসলে তোরা সব ছেলেরাই এক। পরিষ্কার পরিচ্ছন্নতা কি সেটা তোরা বুঝিস না। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই কিন্তু আমার রুচি নিয়ে কথা বলছিস। যেটা সত্য সেটাই বলেছি, এতে বাড়াবাড়ির কিছু নেই। ও তাই না? ঠিক আছে, তোর ইচ্ছে হলে এখানে থাক, আর না হলে রাস্তা মাফ। রাস্তা মাফ মানে? আমি এখন কোথায় যাব? তাছাড়া তাহলে আমায় এখানে তোর সাথে নিয়ে আসলি কেন? সেটা তোর ব্যাপার। আর যদি এখানে থাকতে চাস তাহলে চুপচাপ যেমনভাবে থাকা যায় তেমনভাবে থাকবি। কিন্তু এ কি, এটা কি আমার বাসা? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। না, কিছু একটা করতে হবে। এসবের মানে কি? কেন? দেখতেই তো পাচ্ছিস তোর কাপড় চোপড়। সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু এগুলো রুমের বাইরে কেন? কারণ আমি এখন রুমটা পরিষ্কার করলাম। রুমের কি জঘন্য অবস্থা করে রেখেছিলি! ওই রুমে কি মানুষ থাকা যায় নাকি? তাই আগে রুমটা পরিষ্কার করলাম। তা তোর রুম তো পরিষ্কার করা শেষ, তাহলে আমার কাপড়গুলো বাইরে কেন রেখে দিয়েছিস? এগুলো ভিতরে রাখতে পারলি না? আচ্ছা থাক, আমি নিয়ে যেয়ে রাখছি। আরে আরে, এগুলো কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় আবার? রুমে নিয়ে যাচ্ছে। না, তুই এগুলো আমার রুমে ঢুকাবি না। আমি এইমাত্র কষ্ট করে রুমটা পরিষ্কার করলাম। তো তো আবার কি? আমি আমার রুমে তোর নোংরা কাপড় রাখতে দেব না? তুই বললেই হলো। তাছাড়া রুমটা আমার, তাই আমার রুমে আমি আমার যা খুশি তাই রাখবো। এতে কারো কিছু বলার সাহস নেই। জি না, বলার মতো আছে। তোর কিছু রাখা তো দূরের কথা, তুই নিজেও থাকতে পারবি না। তা কোথায় থাকবো শুনি? সেটা তোর ব্যাপার, আমি কি করে বলবো? ও হ্যাঁ, এই তো তোর পাশের রুমটা খালি আছে, ওটাতে ঘুমাতে পারিস। শুধু একটু পরিষ্কার করে নিতে হবে। মিশুর কথা শুনে মাথায় আগুন উঠে গেল। বলে কি মেয়েটা, আমার বাসা আমার রুম, আর আমাকে বলে কিনা অন্য রুমে থাকতে। রাগে তো আমার পুরো শরীর চলে যাচ্ছে। আমায় কি তোর কেনা গোলাম পেয়েছিস? তুই যা হুকুম করবি আর আমি তা চুপচাপ শুনে ফেলবো? যদি তা ভেবে থাকিস তাহলে বলবো তুই ভুল ভাবছিস। আমি আমার রুম ছাড়ছি না, চাইলে তুই পাশের রুমে গিয়ে ঘুমা। না, আমি এই রুম ছাড়ছি না। তুই যদি এখন আমার কথা না শুনিস, তাহলে কিন্তু আমি বাসায় ফোন করে তোর নামে আব্বুর কাছে মিথ্যা নালিশ করব। তখন বুঝবি কত ধানে কত চাল। সো চুপচাপ ওই রুমে চলে যা। কি আর বলবো, ডাইনিটা একদম জায়গা মতো হাত দিয়েছে। চুপচাপ ওর কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওই রুমে যেতে হবে, কিন্তু ওই রুমের যে অবস্থা সেখানে থাকতে পারবো তো? এদিকে মিশু আর কিছু না বলে ঠাস করে মুখের উপর দরজা বন্ধ করে দিল। কি বাজে মেরে বাবা! অনেক কষ্টে কোনো রকমের রুমটা পরিষ্কার করে থাকার মতো করলাম। কিছুক্ষণ পর, এই, আমার খিদে পেয়েছে, বাসায় কিছু রান্না করা নেই? আরে কি বলিস, আছে তো। ও যে দেখ, ফ্রিজে কাঁচা মাংস আছে, যা ওগুলো গিয়ে খেয়ে নে। মানে কি বলতে চাচ্ছিস তুই? এটা আবার কি ধরনের কথা? আমি কি কাঁচা মাংস খাবো নাকি? তাহলে আর করার কিছু নেই, বাসায় এখন কোনো কিছু রান্না করা হয়নি। না, আমার খিদে পেয়েছে, আমার জন্য খাওয়ার ব্যবস্থা কর। এ আসছে রে আমার বিয়ে করা মহারানী, আমাকে হুকুম করতে আসছে। যা, আমি পারবো না। ওকে ঠিক আছে, যা, আমার তো সাহায্যের দরকার নেই। ধন্যবাদ। যাক বাবা, বাঁচে গেল। বুঝুক এখন খেতে লাগলে কেমন লাগে। যদিও বা তখন ওর জন্য হোটেল থেকে খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু এখন ইচ্ছে করে আর খাবারটা দিলাম না।
আমি ওর বাইরে না থেকে রুমে চলে গেলাম। তারপর যে খাবারগুলো নিয়ে এসেছিলাম ওগুলো সব বাহির করলাম খাওয়ার জন্য। খাওয়া শুরু করব, ঠিক সেই সময় আবার কে যেন দরজায় ঠকঠক করা শুরু করলো। তাই খাওয়া বাদ দিয়ে দরজা খুলতে গেলাম। কি ব্যাপার, তুই আবার এখন ডাকাডাকি শুরু করেছিস কেন? না, আমার একটু তোকে দরকার ছিল। আমার মনে হয় তোর রুমে কিছু রেখে গেছি। আজব, আমার রুমে আবার তোর কি থাকবে? না, আমার কিছু জিনিস আছে তোর রুমে। সর, আমি দেখব। আরে কি ব্যাপার, তুই আবার আমার রুমে কেন ঢুকছিস? আমি বলছি তো তোর কোনো জিনিস নেই আমার রুমে। আমার কথা না শুনে তারপরও মিশু জোর করে আমার রুমে ঢুকে গেল। তারপর পুরো রুমটা ঘুরে ঘুরে কি যেন দেখল। না, মনে হয় জিনিসটা বাসাতেই রেখে চলে এসেছি। এখানেও নেই। আমি তো বললামই আমার রুমে তোর কোনো জিনিস নেই, তারপরও তুই শুনছিস না। বের হ। হো, হয়েছে হয়েছে, আর রাগ দেখাতে হবে না। আমারও কোনো ইচ্ছে নেই এই রুমে ঢোকার। থাক তুই তোর এই নোংরা রুম নিয়ে। তো জানা। এরপর মিশু আমাকে আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। আমিও সাথে সাথে দরজা বন্ধ করে দিলাম। সাথে সাথে আবার দরজা ঠকঠক করা শুরু করলো। আবার কি হলো? না মানে, তোকে একটা কথা বলতে আসলাম। বল, কি বলবে? বেশি কিছু না, আমি বলতে আসলাম এটাই যে তোর রুম থেকে এই ছোট্ট খাবার প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি। ভালো, এবার দূর হয় এখান থেকে। যেটা তোর ইচ্ছে, আর হ্যাঁ, খাবারগুলো দেখে শুনে খাস। দিলাম দরজা বন্ধ করে। তারপর আবার বিছানায় গেলাম খাবারের প্যাকেটগুলো বের করতে। কিন্তু এ কি, খাবারের প্যাকেট ছিল দুটো, কিন্তু এখন একটা কেন? তার মানে মিশু আমার রুমে ঢুকে খাবারের প্যাকেটটা নিতে এসেছিল। কি বাজে মেয়ে। যাক, প্যাকেট ওর জন্য নিয়ে এসেছিলাম, ওর ভাগ্যের জিনিস ও নিয়ে গেছে। আমি আর কিছু না ভেবে নিজের জন্য আনা খাবারের প্যাকেটটা খুললাম। খুলে শুধু মুখে দিয়েছে। ইস, কি ঝাল! খাবারে এত ঝাল কি করে এলো? হঠাৎ মনে পড়ল মিশুর বলা কথাটা। তার মানে এই কাজটাই পেতনি করেছে। আজকে আর ওকে আমি ছাড়ছি না। এই চুন্নি, দরজা খোল, দরজা খোল বলছি। ওহো, এখন দরজা খুলতে পারবো না। আমি এখন খেতে বসেছি। খাওয়ার সময় আমাকে বিরক্ত করবি না তো। যা এখান থেকে। তোর খাওয়ার আমি গুষ্টি কিলাই, বের করছি তোর খাওয়া। লজ্জা করো না এভাবে অন্যের খাবার চুরি করে খেতে? শালি চুন্নি মেয়ে কোথাকার। দেখ, উল্টাপাল্টা কথা বলবি না। আমি আমার আনা খাবার খাচ্ছি, আমি তোর মতো না, পেটুশালা। চুন্নির মায়ের বড় গলা। একে তো চুরি করেছিস, তার উপর আবার আমার খাবারে গুঁড়ো মরিচ মিশিয়ে দিয়েছিস। পেতনি কোথাকার। মিশিয়ে দিয়ে বেশ করেছি, ব্যাটা রাক্ষস। একা একা দুজনের খাবার গিলতে গেছিলি। এদিকে আমার তখন খিদেয় পেট জ্বলে যাচ্ছিল, আর উনি আরাম করে খাবেন, এই জন্য দিলাম স্বাদ মিটিয়ে। যা, এখন খা ভালো করে। তুই শুধু একবার রুম থেকে বের হ, তোকে একবার শুধু বাটে পেয়ে নেই, তারপর দেখবি তোর কি অবস্থা করে। আবে যা, তুই আমার কিছুই করতে পারবি না। মদনের দৌড় নিজের রুম পর্যন্ত। সেটা সময় হলে বুঝতে পারবে। দেখা যাবে। দেখা যাবে। চলে এলাম নিজের রুমে। রাগে তো আমার শরীর চলে যাচ্ছে। কেন যে একে এখানে আনতে গেলাম, অযথা একটা মস্ত বড় আপদ। আব্বু আম্মু আমার ঘাড়ে চাপিয়ে দিল। ইস, কেন যে বিয়েটা করতে গেলাম? যত তাড়াতাড়ি সম্ভব একে বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে, নইলে আমার জীবনটা হেল করে ছাড়বে। সকালে ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি। অফিস যেতে হবে, অনেক কাজ বাকি পড়ে আছে। নিজের জন্য ও মিশুর জন্য হালকা কিছু ব্রেকফাস্ট তৈরি করলাম। এদিকে আমি ওঠার কিছুক্ষণ পর মিশু ঘুম থেকে জেগে উঠল। এই শোন, আমি এখন অফিসে যাচ্ছি, ফিরতে রাত হবে। তো আমাকে কেন বলছিস? তুই অফিসে যাবি না কোথায় যাবি সেটা তোর নিজস্ব ব্যাপার, এতে আমাকে বলার আবার কি আছে? না, বলে যে উচিত মনে করলাম, তাই বললাম। আচ্ছা চলে। ও হ্যাঁ, টেবিলের প্লেটে ব্রেকফাস্ট রাখা আছে। আমি কিছু না বলে বাসা থেকে বের হয়ে এলাম। তারপর সোজা অফিস। এই কিছুদিনে অফিসে আমার জন্য অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, সবকিছু আগেই গুছিয়ে নিলাম। কাজ শেষ করতে করতে প্রায় রাত হয়ে গেল। কি শাকিল সাহেব, বাসায় যাবেন না? যাব কিছুক্ষণ পর, আগে কাজগুলো শেষ করে নেই। আরে বাকি কাজগুলো কালকে করিয়েন। চলেন এখন বাসায় যাই। জি চলেন। তারপর অফিস থেকে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল চাপলাম, কিন্তু কেউ দরজায় খুলছে না। কয়েকবার বেল চাপার পর দরজা খুলল। কি ব্যাপার, এতবার বেল চাপছিস কেন? কেন মানে, বাসায় ঢুকবো না আমি? আর দরজা খুলতে এত দেরি হলো কেন? আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে তোর জন্য সারাক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকবো? তোর কাছে বাসার আর একটা চাবি ছিল না, ওটা দিয়ে খুলতে পারছিলি না? আর কিছু না বলে বাসার ভিতরে ঢুকে গেলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম।
এদিকে পেটে লেগেছে অনেক খিদে। বাইরে এসে দেখে মিশু খাবার টেবিলে বসে খাওয়া শুরু করেছে। গরুর মাংস সাথে আর কি যেন। আমি কিছু না বলে খাবার টেবিলে বসে পড়লাম। শুধু খাওয়ার বাটিতে হাত দেব এমন সময়। এই কি ব্যাপার, তুই এগুলোতে হাত দিচ্ছিস কেন? দে এগুলো। কেন মানে? আমার খিদে লাগেনি, খাবো সেই জন্য নিচ্ছে। না, তুই এগুলোতে হাত দিবি না, এগুলো আমি রান্না করছি। তো তো আবার কি? তোর খিদে লাগলে নিজে রান্না করে খা, আমার রান্না করা খাবারে হাত দিবি না। হাজব, আমি এখন রান্না করবো নাকি? তাছাড়া খাবার তো এখন অনেকগুলো আছে, এগুলো দিয়ে আমার হয়ে যাবে। বললেই হলো, খাবারের ফ্রি পেয়েছিস নাকি? আমি এগুলো ফ্রিজে রেখে দেব কালকে খাবার জন্য। তুই খেতে চাইলে নিজে রান্না করে খা। খবরদার আমার রান্না করা খাবারের দিকে নজর দিবি না। হয়েছে, আর বলতে হবে না। আমিও আমার নিজের রান্না নিজে করতে পারবো। আমারও তোর হাতে রান্না করা খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই। রাগ দেখিয়ে টেবিল থেকে উঠে এলাম, তারপর সোজা কিচেনে। যেহেতু আগে একাই থাকতাম তাই রান্নাও নিজে করতাম, কিন্তু এখন কেন জানি এই রাতের বেলা আর রান্না করার কোনো ইচ্ছে নাই। কেমন মহাভারত অশুদ্ধ হয়েছে তো, যদি ওর রান্না করা খাবারগুলো খেতাম। কোনো রকমে নিজের জন্য হালকা পাতলা রান্না করলাম, তারপর সেগুলো খেয়ে পরের দিন ঘুম থেকে উঠে নিজের জন্য নাস্তা তৈরি করে পেতনিটার জন্য নাস্তা তৈরি করলাম। তারপর আবার অফিস। রাতে তাড়াতাড়ি করে বাসায় ফিরলাম। ফেরার সময় বাজার থেকে রান্না করার জন্য কিছু বাজারও আনলাম। তারপর বাসায় এসে আগে রান্না করার জন্য রান্নাঘরে দৌড়। ও হ্যাঁ, আজকে আর বাসায় এসে কোনো কলিং বেল টেল বাজায় নেই। নিজের কাছে দরজায় যে চাবিটা ছিল ওটা দিয়ে খুলছে। শোন, তোকে কিছু কথা বলার ছিল। তো বল। দেখ, আজকের পর থেকে আমার সব কাজ আমি নিজেই করব। তোকে কোনো দরদ দেখাতে আসতে হবে না। আমার কি ঠেকা পড়ছে নাকি তোর কাজ করতে যাব? নিজের কাজেই শান্তি পাই না। সেটাই বলে রাখলাম, আমি রান্না বান্না যা কিছু করার আছে সব আমার জন্য করব, আর তোরটা তুই নিজে করবি। হুম ও হ্যাঁ, তুই যে আমায় একটা কথা দিয়েছিলি, সেটা কি ভুলে গেছিস? কতদূর কি হলো? না, ভুলিনি। তোর ইউএস যাওয়ার ভিসা তৈরির এখনো 6 মাস সময় লাগবে। আমি আজকে অফিস শেষে বাসায় ফেরার পথে সবকিছু শুনে এসেছে। 6 মাস? এত সময় লাগবে? এতদিন তাহলে আমি এখানে বসে বসে কি করব? সেটা আমি কি করে বলবো? চাইলে যত দিন না তুই পড়াশোনা করার জন্য ইউএস যাচ্ছিস ততদিন এখানকার একটা কলেজে ভর্তি হতে পারিস। সেটা আমিও ভাবছি। তাহলে পরশুদিন তোকে এখানকার কাছেরই একটা কলেজে ভর্তি করে দেব। জি না, আপনাকে আমার কথা এত ভাবতে হবে না। তাছাড়া আমি কোনো বাচ্চা মেয়ে নই, আমি নিজের কাজ নিজে করে নিতে পারবো। যেটা তোর ইচ্ছে। হুম এভাবে চলতে থাকলো কিছুদিন। একই বাসায় দুজন দুজনের মতো থাকে। ও ওর মতো চলে আর আমি আমার মতো। আমাদের মাঝে খুব বেশি তেমন কথা হয় না, যা হয় তা শুধু যদি কোনো দরকার থাকে তাহলে। এদিকে মিশু এখানকারই একটা কাছের কলেজে ভর্তি হয়ে গেছে। মেয়েটা পড়াশোনার দিকে অনেক মনোযোগী। এটা এই কিছুদিনে ওকে দেখে বুঝতে পেরেছে। এই শাকিল, কই যাস? দেখতে তো পাচ্ছিস বাইরে যাচ্ছে। আচ্ছা শোন না, আমাকে একটু তোর বাইকে করে কলেজে পৌঁছে দে না। সেই কখন থেকে রিক্সার জন্য দাঁড়িয়ে, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। এদিকে আজকে আমার কলেজে কিছু জরুরি কাজ বাকি আছে। প্লিজ একটু পৌঁছে দে না আমায়। কিন্তু সাহায্য কর না প্লিজ। ঠিক আছে, চল। তারপর ওকে আমার বাইকে করে ওর কলেজে পৌঁছে দিলাম। শুধু ওকে ওর কলেজের গেটের কাছে নামিয়ে দিয়েছে। ঠিক সেই সময় হঠাৎ করে কিছু মেয়ে আমাদের কাছে চলে আসে। আরে শাকিল ভাইয়া, আপনি এখানে? জি, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাদের চিনবেন না, কিন্তু আমরা আপনাকে চিনি। মানে? ডিএক্স শাকিল ইসলাম, এই আইডিটা কি আপনার? আমার। কিন্তু কেন? আপনি এফবিতে গল্প লিখেন তাই না? হ্যাঁ, মাঝে মাঝে লেখার চেষ্টা করি, কিন্তু কেন? জানেন, আমরা সবাই আপনার গল্পের অনেক বড় ভক্ত। শুধু আমরা না, কলেজে অনেক মেয়েই আপনার গল্পের জন্য পাগল। বিশেষ করে আপনার লেখা গল্প শাকচুন্নি। ধন্যবাদ। এতক্ষণ ধরে মিশু শুধু আমাদের কথাগুলো শুনছিল, ওর মাথায় কিছুই ঢুকছে না। এই কি ব্যাপার, তোরা কি বলছিস? আমি তো তোদের কথার কিছুই বুঝতে পারছি না। তারপর মেয়েগুলো মিশুকে আমার ব্যাপারে সবকিছু করে বলল। ও, তার মানে এই তোদের সেই মহান লেখক যার কথা তোরা আমাকে সারাক্ষণ বলতি? একদম ঠিক, এই সেই লেখক। আচ্ছা এখন এটা বলো, তুমি শাকিলের ভাইয়ার সাথে কি করছো? শাকিল ভাইয়া তোমার কে হয়? ও কি তোমার বয়ফ্রেন্ডস নাকি অন্য কিছু? আরে ধুর, তোরা কি সব শুরু করেছিস?
ও আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন আজব? তাহলে কি শুনি? ও হলো আমার কাজিন, আমার খালাতো ভাই। আসার সময় রিক্সা পাচ্ছিলাম না বলে ওর বাইকে করে এলাম। ও, আমরা তো ভেবেছিলাম অন্য কিছু। যাক, শুনে ভালো লাগলো। মানে? না, কিছু না। চল ক্লাসে যাই। ঠিক আছে, চলো। বাই শাকিল ভাইয়া। আশা করি পরে আবার দেখা হবে। হুম। মিশু আর ওর বান্ধবীগুলো সব কলেজের ভিতরে চলে গেল। এদিকে আমিও হাত ছেড়ে বাঁচলাম। ইস বাবা, কি ঝামেলাটাতেই না পড়েছিলাম। তবে একটা ব্যাপার আমার কেন যেন খুব খারাপ লাগলো। মিশু যখন আমাকে ওর ভাই বলে সবার সামনে পরিচয় করে দিল, তখন কেন যেন ব্যাপারটা আমার ভালো লাগছিল না। মনের মাঝে অন্যরকমের একটা চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। আচ্ছা, মিশু কি কখনো আমাকে স্বামী হিসেবে মানবে? মিশু যখন আমাকে ওর ভাই বলে সবার সামনে পরিচয় করে দিল, তখন কেন জানি ব্যাপারটা আমার ভালো লাগছিল না। মনের মাঝে অন্যরকমের একটা চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। যাক, আমি ওরসব নিয়ে বেশি কিছু ভাবলাম না। যে কাজের জন্য বের হয়েছিলাম সেই কাজে চলে গেলাম। তারপর কাজ শেষ করে বিকেলবেলায় বাসায় ফিরলাম। অবশ্যই কাজটা অফিসের ছিল, ভালো লাগছিল না, তাই অফিসে ফোন করে জানিয়ে দিলাম। বাসায় এসে খেয়ে দিয়ে কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু টিভি দেখে। শুধু টিভিটা অন করেছে, ঠিক সেই সময় মিশু চলে এলো। কি রে, কি করছিস? কিছু না, দেখতে তো পাচ্ছিস বসে বসে টিভি দেখছে। তুই তো দেখছি আমাদের কলেজে অনেক ফেমাস, অনেক মেয়েই তোর গল্পের জন্য পাগল। এতে আমার কি করার আছে? না, তোর আবার করার কি থাকবে, এমনিতেই বললাম আর কি। হুম। আচ্ছা শোন, সেই তখন থেকে আমার মনে একটা কথা ঘুরঘুর খাচ্ছে, কথাটার উত্তর দিবি? বল। দেখ, আমি কলেজেও আমার অনেক বান্ধবীদের কাছে শুনেছিলাম যে যারা ফেসবুকে গল্প লেখালেখি করে, মানে যারা লেখক, তারা সবাই নাকি রিয়েল লাইফে অনেক লুচ্চা হয়। কথাটা কি সত্যি? এই, কি বললি তুই? তোর কথার কি মানে বুঝতে যাচ্ছিস? কি আর বোঝাবো, যেটা সত্যি সেটাই বলছি। তার মানে তুই বলতে চাইছিস আমি লুচ্চা? দেখে তো সেটাই মনে হয়। তোর কোনো ভরসা আছে নাকি? না জানি কত মেয়ের সাথে লুতুফুতু করে বেড়াস। হ্যাঁ, তুই যা ভাবিস সব সত্য, তাতে তোর কি? ছি ছি, তোর লজ্জা করে না বাসায় বিয়ে করে বউ রেখে অন্য মেয়ের সাথে লুতুফুতু করতে? এখানে লজ্জার আবার কি আছে? আর বউয়ের কথা বললে, আমার বউ আবার এলো থেকে? মানে, আমি কি তোর বিয়ে করা বউ না? ও তাই তো, তুই তো আমার বিয়ে করা বউ। আমার তো মনে ছিল না। তোর মনে থাকবে কি করে? সারাক্ষণ তো অন্য মেয়েদের চিন্তা মাথায় নিয়ে ঘুরিস, শালা লুচ্চা। আমি এক্ষুনি তোর এইসব কাজের কথা বাসায় ফোন করে জানাবো। এবার বুঝলাম আসল কাহিনী। এসবের মানে তাহলে আমাকে বাটে ফেলা? সেটা তো হবে না। আচ্ছা ঠিক আছে, তুই বাসায় ফোন করে সব বলে দে। তা কি বলবি শুনি? কি আর বলবো, বলবো তুই বাসায় বউ রেখে এখানে অন্য মেয়েদের সাথে টাঙ্কি মেরে বেড়াস, আমার দিকে তোর কোনো খেয়ালই থাকে না। ও তাই? তাই। আচ্ছা বলিস, আমার এতে কোনো প্রবলেম নেই। একজন স্ত্রী তার স্বামীর নামে বিচার দিতে পারে, কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দে। আমি তো তোর বিয়ে করার স্বামী, তাই না? তুই তো আমার বিয়ে করার স্ত্রী। এতে আবার বলার কি আছে? না, কিছু না। তা আমরা তো স্বামী স্ত্রী, কিন্তু আমাদের মাঝে তো বাকি স্বামী স্ত্রীদের মতো কিছু হয়নি। তো তো আর কিছু না। আমি বলছিলাম যেহেতু আমরা স্বামী স্ত্রী, সেহেতু চল আমরাও বাকি কাপলদের মতো আমাদের কাজটা সেরে ফেলি। কি বলিস? মা, মানে আরে ধুর, মানেটাকে তোকে বুঝিয়ে দিতে হবে? তুই কি কিচ্ছু বুঝিস না? এই দেখ, একদম উল্টোপাল্টা কথা বলবি না। আমার সাথে কিছু করার চেষ্টা করলে এমন জায়গায় আদর করব যে সারা জীবনেও আর বাবা ডাক শুনতে পারবি না। আরে এই তুমি কেমন কথা বলো বউ? এই ভুল ভুলও করো না, নইলে আমার বাবা মা আর তোমার বাবা মা কেউই নাতি নাতির মুখ দেখতে পারবে না। তাছাড়া আমি তোমার একমাত্র স্বামী। আবে রাখ তো স্বামী, আমি তোকে স্বামী হিসেবে মানি না। এই মা, এটা তুমি কি বলছো? আর একটু আগে না তুমি বললে যে তুমি আমার স্ত্রী, এখন আবার কি হলো? আবে যা, ওটা আমি তোকে ভয় দেখানোর জন্য বলেছিলাম। আমি তোকে স্বামী হিসেবে মানি না। একদম উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবি না। হুম, আমি তো আর তোর কোনো কথা শুনছি না। আমি তোকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, ব্যাস। এখন আমি তোর সাথে, মানে আমার স্ত্রীর সাথে চাইছে তাই করব। এতে কেউ আমার কিচ্ছু করতে পারবে না। দেখ, তুই যদি এখন আমায় জোর করিস তাহলে হয়তো আমি তোর সাথে শরীরের জোরে পারবো না, কিন্তু মনে রাখিস, জোর করে তুই শুধু আমার শরীরটাই পাবি, আমার মন পাবি না, লুচ্চা শয়তান। আমি রাখ তোর মন। মন দিয়ে আমার কি হবে?
আমার তোর মনের কোনো দরকার নেই, শুধু তোর শরীরটা পেলেই হবে, আমার ওটা দিয়ে কাজ চলবে। আমার কথা শুনে মিশু অনেক ভয় পেয়ে গেছে, সেটা ওর মুখ থেকে বোঝা যাচ্ছে। এদিকে ওকে এইভাবে ভয় পেতে দেখে আমার তো মনে মনে অনেক হাসি পাচ্ছে। এবার বুঝবে কত ধানে কত চাল, আর আসবে আমার সাথে লাগতে। দেখ, আমার কাছে এগিয়ে আসবি না বলে দিলাম, নইলে কিন্তু নইলে কিন্তু কি শুনে? নইলে কিন্তু আমি তোকে পরে দেখে নেব। আম্মু বলে দিল এক দৌড়, তারপর সোজা গিয়ে ও রুমের দরজা বন্ধ করে দিল। এই কি ব্যাপার, দৌড়ে পালালি কেন? আর রুমের দরজা বন্ধ করলি কেন? তো কি করব শুনি? কেন, সাহস ফুর হয়ে গেল? আর লাগতে আসবে আমার সাথে? অনেক ব্ল্যাকমেল করেছিস, এবার আয় দেখি তোর কত সাহস বাকি আছে, শালি পেতনি। আবে যা, আমি তোকে দেখে নেব, কিন্তু এখন না, পরে। সেটা সময় হলে দেখা যাবে। আপাতত তুই নিজের রুমের মধ্যে ছোট বাচ্চাদের মতো শুয়ে থাক। তোকে আমি দেখে নেব। আই উইল সি ইউ। মেটু। আবে যা, ভাগ এখান থেকে। সেই তখন থেকে দেশি কুকুরগুলোর মতো ঘেউ ঘেউ করে যাচ্ছিস। শালি কেন কেন আমি না, তুই করছিস। সে তখন থেকে ভ্যানের মতো ভ্যাপে করে যাচ্ছিস। চুপ কর, বাসাটা একদম সারা করে দিলে। আমার তো মাথায় ব্যথা শুরু হয়ে গেছে। ব্যাস, এটারই বাকি ছিল। আমার কথা শুনে মিশু বিনা তেলে জ্বলে উঠল। তারপর শুরু হলো নিজের বকবকানি, আর আমি এদিকে কোনো কিছু খেয়াল করলাম না। চুপচাপ নিজের রুমে চলে গেলাম। এভাবেই চলতে থাকলো আরও কিছুদিন। সারাদিন অফিস, অফিস থেকে বাসা, তারপর রান্না বান্না, আর মাঝে মাঝে মিশুর সাথে ঝগড়া করা। তবে এরই মাঝে মিশু হঠাৎ করে কেমন যেন বদলে যেতে শুরু করলো। আগে তেমন কোনো বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিত না, কিন্তু এখন যখন তখন বাসা থেকে বের হয়ে যায়, বান্ধবীদের সাথে আড্ডা দিতে যায়। এমন একদিন শুক্রবার ছুটির দিনেও। কিরে, কই যাস এখন? কই যাব সেটা আমার ব্যাপার, তোকে বলতে যাব কেন? তুই কি আমার গার্জিয়ান নাকি? কেন, আমি কি তোকে জিজ্ঞেস করতে পারি না? না, পারিস না, আর আমি তোকে বলতেও বাধ্য নই। এই বলে বাসা থেকে বের হয়ে গেল। এদিকে আমি আর কি বলবো, যা বলেছে সব সত্যিই বলেছে। আমারই ওর উপর কি অধিকার আছে? আমি আর সেদিকে খেয়াল করলাম না। আজকে অফিস থেকে কাজ শেষ করে ফিরতে অনেক দেরি হয়ে গেল। কাজে অনেক চাপ ছিল, সেগুলো কোনো মতে শেষ করে বাসায় ফিরলাম। তবে বাসায় এসে একটা ব্যাপার লক্ষ্য করলাম, পুরো বাসাটা একদম শান্ত, কোথাও কোনো আওয়াজ নেই। তার উপর মিশুকেও দেখতে পাচ্ছি না, হয়তো বা এখন ঘুমিয়ে গেছে। আমি কিছু না ভেবে ওর রুমের কাছে গেলাম। গিয়ে দেখি রুমে তালা দেয়া, তার মানে ও এখনো বাসায় নেই, বাইরে আছে। কিন্তু এত রাতে বাইরে কি করছে? আমি কিছুক্ষণ বসে বসে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। এইভাবে বসে থাকতে থাকতে প্রায় রাত 12টা পার হয়ে গেল। একটা মেয়ে এত রাতে বাসের বাইরে থাকে ঠিক না, তার উপর ওকে যে ফোন করব সেই ফোন নম্বরটাও আমার কাছে নেই। আমি আর কোনো কিছু না ভেবেই বাসা থেকে বের হয়ে পড়লাম ওকে খুঁজতে। যেহেতু ওর কলেজ এখন ছুটি চলছে, সেহেতু ও এখন কলেজে থাকতে পারে না, তাই আর কলেজে গেলাম না। বাইকটা নিয়ে আশেপাশের এলাকাগুলোতে ওই রাতের বেলায় ঘুরে ঘুরে ওকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। হঠাৎ মনের মাঝে কেমন জানি একটা ভয় কাজ করছে, মেয়েটার আবার কিছু হলো না তো? এইসব চিন্তা করছিলাম আর রাস্তার পাশ দিয়ে বাইকটা নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে রাস্তার এক গলিতে কারো চিৎকারের আওয়াজ শুনতে পেলাম, আর গলার আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগছিল। বাইকটা রাস্তায় ফেলে দিলাম এক দৌড়। ওখানে গিয়ে যা দেখলাম সেটা আপনাদের কি বলবো। 3টা ছেলে মিলে একটা মেয়ের সাথে অসভ্যতামি করার চেষ্টা করছে, আর মেয়েটা বাঁচার জন্য শুধু চিৎকার করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটার কেউ নয়, মেয়েটা মিশু। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। এদিকে মিশু আমাকে দেখার সাথে সাথে দৌড়ে আমার কাছে চলে এলো, তারপর ভয়ে আমার পিছন দিকে লুকিয়ে পড়ল। আমি আর সেখানে কোনো কথা না বলে চুপচাপ ওকে নিয়ে চলে আসতে লাগলাম। হঠাৎ পেছন থেকে, এই যে হিরো, কি ব্যাপার, মেয়েটাকে নিয়ে কই যাও? আমি কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ চলে আসতে লাগলাম। এই বেটা, কি হলো, কথা বলছিস না কেন? নাকি মেয়েটার সামনে নিজেকে হিরো সাজাতে চাইছিস, কোনটা? দেখুন ভাই, আমি আপনাদের সাথে কোনো ঝামেলা করতে চাই না, তাই বলছি চুপচাপ আমাদের যেতে দিন, নইলে পরে কিন্তু। পরে কি? হ্যাঁ, পরে কি করবি? আমার শার্টের কলার ধরে কথা বলছিল। আমি আর নিজের রাগটাকে দাবিয়ে রাখতে পারলাম না। যে ছেলেটা আমার শার্টের কলার ধরেছিল সে ছেলেটা মুখ বরাবর দিলাম একটা ঘুষি। ছেলেটা আমার হাতের ঘুষি খেয়ে ধীপ করে মাটিতে পড়ে গেল। এদিকে এই ছেলেটাকে মারার কারণে বাকি দুটো ছেলেও আমাকে মারার জন্য দৌড়ে এগিয়ে আসলো। আমিও আর দাঁড়িয়ে থাকলাম না, ওদের সাথে ঠিসম ঠিসম করতে করতে একসময় ছেলেগুলো আমার হাতে মার খেয়ে ভয়ে পালিয়ে গেল।
আমিও আর সেখানে না থেকে মিশুকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। তবে বাসায় আসার পথে ওর সাথে কোনো ধরনের কথা বলিনি। বাসায় এসে ও আমাকে কিচ্ছু না বলে আগে ফ্রেশ হতে চলে গেল। এদিকে তখনও আমার মাথা গরম হয়ে আছে। আমি চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইলাম। মিশু ফ্রেশ হয়ে এসে দেখে যে আমি এখনো সেখানেই দাঁড়িয়ে আছি। কি ব্যাপার, তুই ফ্রেশ না হয়ে এখনো এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? দরকার আছে, তোর সাথে আমার কিছু কথা আছে। তোর কি কথা আছে না আছে সেটা কালকে সকালে বলিস। এখন আমি অনেক ক্লান্ত, আমি এখন ঘুমাবো। না, আগে আমার কথার উত্তর দেবে, তারপর অন্য কিছু। আচ্ছা বল, কি বলবি? তুই আজকে রাতে এত রাত ধরে কোথায় ছিলে? কোথায় গিয়েছিলে? আমি কোথায় গেছি না গেছি সেটা একান্ত আমার ব্যাপার। এটা তোকে বলার মতো কোনো দরকার আমি মনে করি না। মিশুর কথা শুনে মাথাটা আরো আগুন হয়ে গেল, আর নিজের রাগটাকে দমিয়ে রাখতে পারলাম না। তাই রাগের বশে দিলাম কষে চড়। তারপর বললাম, চুপচাপ আমার প্রশ্নের উত্তর দে। ভুলে যাস না, এটা আমার বাসা। আমার এমন ব্যবহারে মিশুও অনেকটা অবাক হয়ে গেছে, সাথে অনেক ভয় পেয়েছে। সেটা ওকে দেখিয়ে বোঝা যাচ্ছে। কি হলো, কথা বলছিস না কেন? আমি আজকে বিকেলবেলা আমার এক বান্ধবীর বাসায় গেছিলাম। আজকে ওর জন্মদিন ছিল, তাই ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। ও তাই না? তোর বান্ধবীর জন্মদিন ছিল? তা তোর আমার সাথে এখানে আসার কতদিন হলো? 3 মাস। 3 মাস? এই 3 মাসে তোর এত বান্ধবী কোত্থেকে এলো শুনি? নিজেকে অনেক সাহসী মনে করিস, তাই না? আজকে যদি আমি না থাকতাম না, তাহলে তোর কি অবস্থা হতো সেটাকে একবার ভেবে দেখেছিস? কি জবাব দিতাম তোর বাসায় আর আমার বাসায় লোকদের কাছে? সরি। রাখ তোর সরি। যতদিন না তোকে বাইরে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছে, ততদিন তুই আমার অনুমতি অথবা আমাকে না বলে বাসা থেকে এক পাও বের হবি না। কথাটা মনে থাকবে? থাকবে। যা, এবার রুমে গিয়ে শুয়ে পড়। যে কথাগুলো বললাম সেগুলো যেন ভুলে না যাস, নইলে কিন্তু আমি আর তোকে বাইরে পাঠানোর ব্যবস্থা করতে পারবো না। তোকে সোজা বাসায় রেখে আসবো। ভুলবো না। ঠিক আছে, যা এখন গিয়ে ঘুমা। মিশু আর কিছু না বলে চুপচাপ গালে হাত দিয়ে অপরাধীদের মতো মাথা নত করে নিজের রুমে চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ আবার ঘুরে আমার কাছে চলে আসলো। কিরে, কি হলো? রুমে যাচ্ছিস না কেন? তোর হাতটা তো কেটে গেছে, আর সেখান থেকে অনেক রক্তও ঝরছে। মানে? নিচে ফ্লোরে দেখ, তোর হাতের কাটা জায়গা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। মিশুর কথা শুনে সাথে সাথে নিচে তাকায়। আসলে তো হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ মনে পড়ল সে ছেলেদের মধ্যে একজনের হাতে একটা খুর ছিল। মনে হয় তখন ওদের সাথে মারপিট করতে গিয়ে কেটে গেছে। আমি সেটা বুঝতেই পারিনি। ব্লিডিং বেশি হচ্ছে, তাই সাথে সাথে গা থেকে শার্ট খুলে ফেললাম। না, আসলেই অনেক জায়গায় কেটে গেছে, আর অনেক রক্তও পড়েছে। চুপচাপ নিজের রুমে চলে এলাম। রক্ত এখনও অনেক ঝরছে, তাই সেটা বন্ধ করার জন্য ব্যান্ডেজ নিয়ে কাটা জায়গাটা বাঁধতে লাগলাম। কিন্তু একা সেটা পারছিলাম না। এর মাঝে মিশু আমার রুমে চলে এলো। তারপর এসে আমার পাশে বসলো। দে, ব্যান্ডেজটা আমি বেঁধে দিচ্ছি। থাক, লাগবে না, আমি নিজেই পারবো। তারপর আবার ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু তাও পারলাম না। আরে বললাম না আমাকে দে, তুই একা বাঁধতে পারবি না। আমার হাত থেকে ব্যান্ডেজটা নিয়ে নিল। আমি আর কিচ্ছু বললাম না। মিশু চুপচাপ আমার হাতটা স্যাভলন দিয়ে মুছে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিতে থাকলো। সরি, আমার জন্যই তোর এমন ক্ষতি হলো। ঠিক আছে। আর কিছু বললাম না। মিশুর হাতটা ব্যান্ডেজ করে দিয়ে চুপচাপ নিজের রুমে চলে এলো। এদিকে আমি আর কিছু না করে চুপচাপ শুয়ে পড়লাম। ভাবছি কালকে সকালে ডাক্তারের কাছে যেতে হবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা বুঝতেই পারেনি। বিপত্তি ঘটল সকালবেলা। বিছানাতে করতে যাব, ঘুম থেকে যে করতে যাব, ঠিক সেই সময় আর উঠতে পারছিলাম না। শরীরটা অনেক দুর্বল মনে হচ্ছিল। যখন উঠতে যাব ঠিক সেই সময় মাথাটা ঘুরে যাচ্ছে, আর তাই উঠতেও পারছিলাম না। শেষে কোনো উপায় না পেয়ে চুপচাপ বিছানায় শুয়ে রইলাম। এর মাঝে আবার কখন যে ঘুমিয়ে পড়েছে তা বুঝতেই পারেনি। আর যখন চক্ষু খুললাম তখন তো আমি পুরো অবাক। দেখি আমার হাতে স্যালাইন লাগানো, আর সবচেয়ে বেশি অবাক মিশুকে দেখে হলাম। মেয়েটা মাথার কাছে বসে আমার মাথায় পানি পড়তে দিচ্ছে। কিন্তু কেন? আরে কি ব্যাপার, তুই এখানে কেন? ওহ, তোর ঘুম ভেঙে গেছে? তো এসব কখন হলো? তোর পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। ভাগ্য ভালো, আমি কি যেন ভেবে তোর রুমে এসেছিলাম। রুমে এসে দেখি অনেক বেলা হয়ে গেছে, তারপরেও তুই ঘুম থেকে উঠিসনি। আমি কয়েকবার তোকে ডাকলাম, কিন্তু তুই উঠছিলি না। শেষে কি যেন মনে করে তোর শরীরে হাত দিলাম। ও,
তোর শরীরে হাত দিয়ে তো আমি পুরাই অবাক। দেখি তোর পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। শেষে আমি কোনো উপায় না পেয়ে পাশের বাসার আন্টির কাছ থেকে নাম্বার নিয়ে ডাক্তারকে ফোন করে এখানে নিয়ে এলাম। ডাক্তার এসে বলল যে শরীর থেকে বেশি রক্ত বেরিয়ে যাওয়ার কারণে তুই দুর্বল হয়ে পড়েছিস, তাই সেজন্য ডাক্তার কিছু ওষুধ ও স্যালাইন দিয়ে গেছে। হুম, তা আজকে কলেজ যাস না? না, আজকে যাইনি, কালকে যাব। আর কিছু না বলে বিছানা থেকে উঠতে যাচ্ছিলাম। আরে কি ব্যাপার, উঠছিস কেন? তো কি করব, আর শুয়ে থাকতে ভালো লাগছে না, একটু বের হব। না, তোর এখন কোথাও যাওয়ার দরকার নেই। ডাক্তার তোকে 2 দিন বিছানা থেকে উঠতে মানা করেছে। চুপচাপ বিছানায় শুয়ে থাক। কিন্তু চুপচাপ বিছানায় শুয়ে থাক। কিন্তু কোনো কিন্তু না, যেটা বলছি সেটা কর। আর কিছু বললাম না, চুপচাপ ওর কথা মতো শুয়ে থাকলাম। রাতে মিশে এসে বলল, কি রে, এখন কেমন লাগছে? ভালো। নে ধর, খাবারগুলো খেয়ে নিয়ে ওষুধগুলো খা। ধন্যবাদ, অনেক খিদে লেগেছিল। তারপর উঠে খাবারের প্লেটটা হাতে নিলাম। কিন্তু এখন আরেক বিপাক, খাবো কি করে? হাতে তো ব্যান্ডেজ করা। কি হলো, খাচ্ছিস না কেন? থাক, এখন আর খাবো না, খাবারগুলো রেখে দে, পরে খেয়ে নেব। পরে খেয়ে নিবি মানে? খাবারটা না খেলে ওষুধটা খাবি কি করে? আমি আর কিছু বললাম না। এদিকে মিশু আমাকে চুপ থাকতে দেখে কিছুক্ষণ আমার দিকে তাকালো। ওহ সরি, তোর তো হাতে ব্যান্ডেজ করা, তাহলে তুই ওই হাত দিয়ে তুলে খাবি কি করে? সেজন্য তো বললাম পরে খাবো। আমার কথা শুনে মিশু কিছুক্ষণ কি যেন ভাবল। তারপর খাবারের প্লেটটা নিজের হাতে তুলে নিয়ে খাবারগুলো মেখে আমার মুখের সামনে তুলে ধরল। যেহেতু এখন তোর হাত খারাপ, তাই এখন আমি খাইয়ে দিচ্ছি। নে, হা কর। আমি আর কি বলবো, পেটে লেগেছে প্রচুর খিদে, তাই কিছু না ভেবে ওর হাতে খাওয়া শুরু করলাম। তবে একটা ব্যাপার আমার কেমন যেন মনে হচ্ছিল, বিশেষ করে যখন ওর হাতে তুলে খাচ্ছিলাম, মনের মাঝে কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল। খাওয়া শেষ, নে এখন এই ওষুধগুলো খেয়ে নে। ধন্যবাদ, সাথে সরি। ধন্যবাদটা বুঝলাম, কিন্তু সরিটা কিসের জন্য? ধন্যবাদটা এত কিছু করার জন্য, আর সরিটা কালকে রাতে তোকে থাপ্পড় মারার জন্য। হুম। আসলে কালকে রাতে রাগের মাথায় তোর সাথে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে। রাগের মাথায় তোর গায়ে হাতে তুলেছিলাম, সেজন্য আমি আবার দুঃখিত। কিছু মনে করিস না? যা, তোকে ক্ষমা করে দিলাম। আমি জানি কালকে তুই যা করছিস সব রাগের মাথায় করেছিস, সেজন্য আমি সেসব কথা মাথায় রাখিনি। ওকে। তাছাড়া কালকে দোষ আমারও ছিল। আমি যদি তোকে বাসা থেকে বের হওয়ার আগে জানিয়ে যেতাম, তাহলে আর এমন কোনো ঘটনা ঘটতো না। তার মানে স্বীকার করছিস যে তুই ভুল করেছিস? যাক, তাহলে কালকে তোকে থাপ্পড় মেরে ভালো হয়েছে। আমি তো ভাবছিলাম যে অযথা তোকে থাপ্পড় মারলাম। দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। তোর শরীর অসুস্থ বলেই এখন তোকে ক্ষমা করে দিলাম। তাছাড়া কালকে রাগের মাথায় ভুল করে আমার গায়ে হাত তুলেছিস বলেই এখনও তোকে আমি কিছু করিনি। নইলে দেখতি আমি তোর কি হাল করতাম। ভুলে যাস না, আমার নাম মিশু। সেটা তো দেখতেই পাচ্ছিলাম, কিরকম বাচ্চাদের মতো চিৎকার করছিলে। আমি না থাকতে কালকে কিছু হতো সেটা তুই চিন্তা করতে পারবি না। কি আর হতো, ছেলেগুলোর কপাল পুড়তো। এক একটার পিটিয়ে এমন অবস্থা করতাম যে সারা জীবনে আর বিয়ের নাম মুখে নিত না। হ্যাঁ, চুন্নির মায়ের বড় গলা, কি হতো সেটা বুঝতেই পারছে। দেখ, বেশি প্যাকেট প্যাকেট করবি না এখন। ভালোই ভালোই বলছি, অসুস্থ আছিস, চুপচাপ শুয়ে থাক, নইলে কিন্তু ফলাফল ভালো হবে না। অবস্থা তেমন ভালো না, তাই ওকে রেগে যেতে দেখে চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর, এই মিশু, একটু শুনবি? বল। আমাকে একটু ফোনটা এনে দিত, অফিসে স্যারকে একটা ফোন করব। এই নে। ধন্যবাদ। ফোনটা নিয়ে আগে অফিসে একটা ফোন করে আমার অসুস্থতার কথা জানালাম। তারপর বাসায় ফোন করা হয়নি বলে বাসাতেও ফোন করলাম, তবে আমার অবস্থার কথা বাসায় জানায়নি। এইভাবে চলে গেল 2 দিন। এই 2 দিন বাসা থেকে বের হয়নি বলতে গেলে ভুল হবে, বলা যায় বের হতে দেয়নি। তবে একটা ব্যাপার আমার অনেক অবাক লাগলো, যে মেয়ে সারাক্ষণ আমাকে বাস দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকতো, সেই মেয়ে এখন আমার সেবা করছে। ব্যাপারটা কেমন যেন হজম হচ্ছে না। এখন মোটামুটি সুস্থ, তাই ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এর মাঝে মিশু সামনে চলে এলো। কি রে, কিছু বলবি? তা বল, কি বলবি? কোথায় যাচ্ছিস তুই এখন? কোথায় আবার যাব, অফিস যাচ্ছে। এমনিতেই 2 দিন ধরে যায়নি। আর কিছু বলবে? হ্যাঁ, সেটা বলার জন্যই তো আসলাম। তো বল।
তুই তো এখন অফিসে আমার কলেজের সামনে দিয়েই যাবি, তাই না? হুম। তো তো বলছিলাম কি, যাবার সময় আমাকেও একটু কলেজে নামিয়ে দিস না প্লিজ। এত সকাল সকাল এখানে রিক্সা পাওয়া যায় না। হুম, ঠিক আছে, নামিয়ে দেব। ধন্যবাদ। তারপর মিশু চলে গেল। আমি ওর কিছু না ভেবে রেডি হয়ে বাইকটা বের করে মিশুকে ওর কলেজে নামিয়ে দিয়ে অফিস চলে গেলাম। তারপর কাজ শেষ করে রাতে বাসায় এসে আগের মতো প্রতিদিনের ন্যায় আজকে রান্নাঘরে রান্না করতে গেলাম। কি রে, এই রাতের বেলা এখন রান্নাঘরে কি করতে যাচ্ছিস? কেন আবার রান্না করতে হবে না? না থাক, এখন আর আজকে তোকে রান্না করতে হবে না। আজব, রান্না না করলে খাবো কি? না খেয়ে থাকবো নাকি? আমি কি সেটা বলেছি নাকি? আমি আজকে বেশি করে রান্না করেছি, যেটা আমার আর তোর দুজনের জন্যই যথেষ্ট। মিশুর কথা শুনে খানিকটা অবাক হলাম, মনে কিছুটা খটকা লাগলো। তা হঠাৎ করে আমার জন্য রান্না করতে গেলে যে? কি মনে করে এমন মহান কাজটা করলি শুনে? দেখ, বেশি বকবি না। আজকে ভুল করে বেশি রান্না করে ফেলেছি, তাই তোকে রান্না করতে মানা করলাম। এখন আমার রান্না করা খাবার খেলে খা, আর না খেলে নাই, এতে আমার কোনো ক্ষতি নেই। তাই তো বলি, তা না হলে মিস রাজরানী আবার আমার জন্য কষ্ট করতে যাবে। আমারই ভুল হয়েছে তোকে খাওয়ানোর কথা বলে। যা, তুই গিয়ে নিজে রান্না করে খা। আমি তোকে আমার রান্না করা খাবার খাওয়াবো না। আরে যা, ডাইনিটা তো রেগে গেল। ফাজলামিটা মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। আর একটু রাগালে মনে হয় আমার কপালে খাবারে জুটবে না। এমনি দিয়ে অনেকদিন কারো হাতের ভালো রান্না খায়নি। নিজে যা রান্না করে সেটার কথা আর কি বলবো, কোনো মতো চলার মতো। এদিকে পেতনিটার রান্নাটা অবশ্য অনেক ভালো, সেটাই 2 দিনে অনেক ভালো করে বুঝতে পেরেছে। আরে কি ব্যাপার, তুই রাগ করছিস কেন? আমি তো তোর সাথে শুধু ফাইজলামি করলাম, আর তুই তাতে রেগে যাচ্ছিস? রাখ তোর ফাইজলামি। তোর ফাইজলামির গুষ্টি কিলাই আমি। তোকে আর আমি আমার রান্না করা খাবার খেতে দেব না। যা এখন রান্নাঘরে গিয়ে নিজে রান্না করে খা। দেখ, এমন করছিস কেন? বললাম তো আমি ফাইজলামি করছিলাম, তারপরে এমন করিস। তাছাড়া এখন এই অবলে রান্না করার ইচ্ছে হচ্ছে না। তো আমি কি করব? কি আর করবি, চল দুজন গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এমনিতেই আমার অনেক খিদে পেয়েছে। হো। তারপর আর কি, মিশুকে অনেক পাম্পট্টি দিয়ে ও রান্না করা খাবারগুলো খেলাম। আহা কি স্বাদ! অনেকদিন পর মন মতো খেলাম। নইলে তো নিজে রান্না করা স্বাদহীন ঝাল বেশি লবণ করে রান্না খেতে হতো। রান্নাটা খেলাম, তবে এত ভালো না, কোনো মতো চলে আর কি। হো, তো খেলি কেন? না খেলেই পারতি। খাওয়ার সময় প্লেট সহ আঙুরগুলো তো চেটে পুটে খেলি। দেখ, আম্মু আমাকে শিখিয়েছে খাবার যতই খারাপ হোক না কেন তা যেন কোনোভাবেই নষ্ট না করে। তাই তো আমার কথাটা মনে করি রুচি না হওয়া খাবারগুলো গিলে ফেললাম। হো। খেয়ে তো নিলাম, এখন আল্লাহ জানে খাবারটা হজম হবে কিনা। আমারই ভুল হয়েছে তোকে খেতে বলে। এই আমি কান ধরলাম, আর জীবনেও তোকে খাওয়ার কথা বলবো না। বেটা, তুই কখনো ভালো জিনিসের মূল্য বুঝবি না, আর কোনো দিন ভুলেও আমার রান্না করা খাবারের দিকে নজর দিবি না। ইস, কানগুলো একদম ছালফাড়া করে দিল। না, আর থাকা যাবে না। তুই এখানে পেতনির মতো চিৎকার কর, আমি বরং নিজের রুমে গিয়ে ঘুমাই। এই বলে সেখান থেকে কেটে পড়লাম। এদিকে মিশু আমার কথা শুনে রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেল। জানি মেয়েটা আমার কথা শুনে অনেক রেগে আছে, আর রাখবেই বা না কেন? এত সুন্দর রান্না যদি কেউ খারাপ বলে তাহলে রাগ তো উঠবেই। রুমে এসে অফিসের কিছু কাজ ছিল, ওটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো রেডি হয়ে নাস্তা করে বাসা থেকে বের হতে যাব। ঠিক সেই সময় আবার কি ব্যাপার, আজকে আবার কি হলো? না মানে বলছিলাম কি, আজকেও যদি একটু। বুঝেছি, চল। তারপর আবারও ওকে ওর কলেজে নামিয়ে দিয়ে অফিস চলে এলাম। এভাবে চলতে থাকলো আরো কিছুদিন। এখন প্রতিদিন মিশুকে বাইকে করে ওর কলেজে নামিয়ে দেই। এটা আমার এক প্রকার রুটিন হয়ে গেছে। মিশুর সাথে এখন আর তেমন ঝগড়াও করি না। বলতে গেলে এখন আমরা মোটামুটি অনেক ভালো বন্ধু। বাসায় থাকলে এখন সারাক্ষণ একজন আরেকজনের সাথে দুষ্টুমি করে দিন পার করি। এদিকে বাসার অধিক কাজ এখন সব মিশুই করে, যেমন রান্না করা, রুম গুছিয়ে দেয়া, কাপড় কাচের সব কিছুই। আমাকে আর কোনো কাজ করতে হয় না। হেই শোন না, চল না আজকে বিকেলে একটু বাইরে থেকে ঘুরে আসি। আজকে আবার কোথায় যাবে? এমনিতে অনেকদিন পর ছুটি পেলাম, তাই আজ শুধু বাসায় শুয়ে ঘুমাবো। কোথাও যাওয়ার থাকলে তুই একাই যা। প্রতিদিন বেলা পড়ে এত ঘুমাস, তারপরেও ঘুমানো শেষ হয় না। চল না প্লিজ, আজকে একটু বাইরে ঘুরতে যাই। এমনিতেও বাইরে আর খুব একটা যাওয়া হয় না। বাসায় বসে থেকে নিজেকে অনেকটা বোরিং লাগে। চল না প্লিজ। না,
আমি এখন বাসা থেকে কোথাও বের হব না। ওহ, তার মানে তুই যাবি না তাই তো? হুম, একদম ঠিক। ওকে, তোকে যেতে হবে না, আমি একাই যাব। আজকে সারাদিন গোটা ঢাকা শহরটা ঘুরে বেড়াবো, আর বাসায় কখন ফিরবো তার কোনো সঠিক সময় বলতে পারবো না। তো যা না, আমি কি না করেছি নাকি? কোথায় যাবি না যাবি সেটা পুরোটাই তোর নিজের ইচ্ছে, এতে আমার বলার কি আছে? হো। রাগ দেখে নিজের রুমে চলে গেল। আর কিছু না বলে চুপচাপ বিছানায় শুয়ে থাকলাম। এদিকে আমার এখান থেকে রাগ করে যাওয়ার কিছুক্ষণ পর মিশু আবারও আমার এখানে এলো, তবে অন্যরকম ভাবে। আমি তো ওকে দেখে পুরাই হা হয়ে গেছে, নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছিলাম না। এই, এগুলো তুই কি পরেছিস? তোর চোখ কি কানা হয়ে গেছে নাকি? দেখতে পাচ্ছিস না টি শার্ট আর 3/4 প্যান্ট পরেছি? সেটাই তো বলছে, এগুলো কেন পরেছিস? এসব তো ছেলে মানুষ পরে। তো কি হয়েছে? আমার ইচ্ছে হয়েছে তাই পরেছি, এতে তোর কি? আমাকে দেখতে খুব সুন্দর লাগছে তাই না? না, তোকে দেখতে একদম বিশ্রী লাগছে। যা, রুমে গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে আয়। না, আমি এগুলো পরেই বাইরে ঘুরতে যাব। বললাম না এগুলো চেঞ্জ করে আয়। তুই যদি এখন এসব পরে বাইরে বের হস, তাহলে রাস্তার সব ছেলেরা তোর দিকে খারাপ নজরে তাকাবে, যেটা আমার একদম পছন্দ না। তাকালে তাকাবে, ওরা তো তাকাবে আমার দিকে, তোর দিকে তো আর না। এতে আমার সমস্যা না হলে তোর প্রবলেম কোথায়? আমার আমার সমস্যা হবে কেন? তাহলে এভাবে বাইরে যেতে মানা করছিস কেন? আমি তোকে এত কিছু বলতে বাধ্য নই। এখন যেটা বলছি সেটা কর। চুপচাপ রুমে গিয়ে এসব কাপড় চেঞ্জ করে আয়, অন্য কাপড় পর। আমিও তোর কথা শুনতে বাধ্য নই। আর একটা কথা বলে থাপ্পড় দিয়ে তো দাঁত করে ফেলে দেব। যেটা বললাম চুপচাপ সেটা কর। তো থমকাচ্ছিস কেন? যাচ্ছি তো। ভয় ভয়ে রুমে দৌড়ে চলে গেল। কি বাজে মেয়ে বলুন, কি সব আজে বাজে কাপড় পরে বাইরে ঘুরতে যায়। আমার তো মাথাটাই গরম করে দিল। আমার ধমক খেয়ে সে যে রুমে গেল, আর রুম থেকে বের হওয়ার কোনো নামই নেই। মনে হয় ধমকটা অনেক কাজে দিয়েছে। না, যাই, গিয়ে দেখে আসে মিশু রুমে একা একা কি করছে। কি ব্যাপার, এখন আবার কি হলো? এভাবে চক্ষু বড় বড় করে তাকিয়ে আছিস কেন? আমি নিশ্চুপ হয়ে হা করে শুধু তাকিয়ে আছে। কি ব্যাপার, কথা বলছিস না কেন? নাকি এখন আবার তোর জন্য এই শাড়িটাও চেঞ্জ করে আসতে হবে? না, তার আর দরকার নেই। তুই এই শাড়িটাই পরে থাক। এই নীল শাড়িতে তোকে একটা নীল পরীর মতো লাগছে। তোকে বলতে হবে না, সেটা আমি আগে থেকেই জানি। আমি এমনিতেই দেখতে সুন্দর। জি না, এমনি সময় তোকে দেখতে আস্ত একটা পেতের মতো লাগে, কিন্তু আজকে এখন এই শাড়িটা পরার কারণে তোকে দেখতে একদম সুন্দর লাগছে। এটা কি আমার প্রশংসা করলি নাকি অন্য কিছু? কোনটা? তোর কি মনে হয়? আমার তোর কথা নিয়ে এত কিছু ভাবার সময় নেই। সর, আমি এখন বাইরে বের হব। আরে দাঁড়া, একা একা কোথায় করতে যাবে বল? আমিও তোর সাথে যাচ্ছে। না, তোর আসার দরকার নেই, আমি একাই ঘুরতে পারবো। তখন তো মুখের ওপর না করে দিলি, এখন আবার কেন যেতে যাচ্ছিস? আরে তখন তো আমি এমনিতে বলেছিলাম, তুইও না, চল তো। চল। তারপর ওকে নিয়ে ছুটির দিন বাসা থেকে বের হয়ে গেলাম। পুরো দিন ওকে নিয়ে গোটা ঢাকা শহর ঘুরলাম। পরে বেলা শেষে মিশুকে নিয়ে আসলাম। ওখানকারই একটা চিরচেনা জায়গা, নদীর পাড়ে। জায়গাটা মোটামুটি অনেক সুন্দর, তবে এখানে আমরা একা না, আরো অনেক ছেলে মেয়ে নদীর পাড়ে এই কর্ণের ঘাড়ে মাথা দিয়ে বসে আছে, অনেক গল্প করছে। মিশুকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলাম। জায়গাটা তো অনেক সুন্দর। কলেজে থাকতে প্রায় এখানে এসে আড্ডা দিতাম। তা একা নাকি সাথে অন্য কাউকে নিয়ে? কোনটা? একা কেন হবে, সাথে আরো বন্ধু বান্ধব ছিল। হুম আর কিছু না বলে চুপচাপ দুজনে চারপাশের পরিবেশটা উপভোগ করতে লাগলাম। জানিস, আজকের দিনটা আমার অনেক ভালো গেল। কেন শুনি? কেন আবার? এই যে আজকে সারাদিন তোর সাথে এখানে সেখানে সব জায়গায় ঘোরাঘুরি করলাম। ও, তা চল এবার বাসায় আছে, সন্ধ্যা তো হয়ে গেল। ঠিক বলেছিস, চল। আর বাইরে না ঘুরে মিশুর সাথে বাসায় চলে এলাম। আসার সময় বাইরে একটা হোটেল থেকে খেয়ে নিয়েছে। মিশু বাসায় এসে নিজের রুমে চলে গেল। আমি অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছে তা বলতেও পারবো না। সকালে মিশু এসে জাগিয়ে দিয়ে গেল। ওই শাকিল, ওঠ। আর কতক্ষণ ধরে ঘুমাবি? বেলা তো অনেক হয়ে গেল, অফিসে যাবি না? যা তো এখন, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দে। আরে ওঠ না, বেলা অনেক হয়ে গেছে। তাছাড়া আমার কলেজেরও দেরি হয়ে যাবে। ওঠ বলছি। না, আমি এখন উঠতে পারবো না। যা তো, তুই এখান থেকে যা। তার মানে তুই এখন উঠবি না তাই তো? না, উঠবো না।
দেখ তাহলে কি করি। আমি আর মিশুর কথায় কান দিলাম না, চুপচাপ অপর পাশ হয়ে আরো ভালো করে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে থাকলাম। কিন্তু হঠাৎ হাতে প্রচুর গরম লাগতে শুরু করলো। আও! কি কেমন লাগলো ছ্যাঁকাটা? বিছানাতে ঘুরে দেখে মিশু গরম চায়ের কাপে আমার আঙুল ডুবিয়ে দিয়েছিল। পেতনি কোথাকার, এভাবে কেউ গরম চায়ের কাপে আঙুল ডুবিয়ে দেয়? ইস, হাতটাই পুড়ে গেল। ডাইনি মেয়ে কোথাকার! যা করেছি বেশ করেছি। কতক্ষণ ধরে তোকে ডাকছি, তুই বিছানা থেকে উঠছিস না কেন? তাই তোকে জাগানোর জন্য এই কাজটা করলাম। কাজটা ভালো হয়নি? হ্যাঁ, খুব ভালো হয়েছে। ইচ্ছে করছে তোর গালগুলো হাত দিয়ে আদর করে লাল করে দেই। ভূতের মুখে রাম নাম, তোর কি সেই সাহস আছে? হ্যাঁ, আমার সাথে লাগতে এলে তোর কি অবস্থা করব সেটা তুই ভাবতেও পারবি না। তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছে। তার আগে দেখ আমি কি করি। দৌড় আমাকে মারতে এলো, তারপর ধরলাম ওর মাথার চুল। আমিও ছেড়ে দেওয়ার পাত্র না, আমিও ওর চুল ধরলাম। দেখ তুই আমার সাথে পারবি না, আমার চুলগুলো ছাড় বলছি। এই কথাটা আমার বলা উচিত, আমার মাথার চুলগুলো ছেড়ে দে বলছে। কোনো দিনও না। আরো জোরে টেনে ধরলাম, সাথে সাথে আমি আরো শক্ত করে ওর মাথার চুলগুলো টেনে ধরলাম। শুরু হলো আবার ধস্তে ধস্তে। একসময় আমার সাথে না পেরে পা দিয়ে তলপেটে দিল হালকা করে একটা লাথি। লাথিটা হালকা ছিল, কিন্তু সেটা ভাগ্যবশত আমার এমন জায়গায় গিয়ে লাগলো যে সাথে সাথে আমার ভবিষ্যৎ বাচ্চাদের কথা মনে পড়ে গেল। আম্মু, গেলাম। আর লাগবে আমার সাথে, দিলাম না একটা জায়গা মতো। শোন, আজকের পর থেকে ভুলেও আমার সাথে লাগতে আসবি না। এখন চল ফ্রেশ হয়ে নে, কলেজে যেতে হবে। তোর কলেজ যাওয়া বের করছে, দাঁড়া। আম্মু, উহু, বাঁচাও। রুমের চারপাশে আমার আগে আগে দৌড়াতে শুরু করলো। পেছনে আমি দৌড়াতে দৌড়াতে একসময় যখন সামনের দিক দিয়ে শুধু ওকে ধরতে যাব, ঠিক সেই সময় কিসের সাথে যেন ওর পাটা লেগে যায়। সেজন্যই সোজা আমার উপরে উপর হয়ে পড়ে যায়, সাথে আমিও। পড়ে যাওয়ার পর কতক্ষণ একজন একজনের চোখের দিকে তাকিয়েছিলাম তা সঠিক বলতে পারবো না। সেটা একটা অন্যরকম মুহূর্ত। সে সময় দুজনে একটা ঘোরের মধ্যে ছিলাম। তবে ঘোর ভাঙতে আর বেশি সময় লাগলো না, যখন দেখলাম আমার হাত মিশের শরীরের আপত্তিকর একটা জায়গা আছে। সাথে সাথে সেখান থেকে নিজের হাত ছড়িয়ে নিলাম। এদিকে মিশু এটা দেখার সাথে সাথে লাফিয়ে আমার উপর থেকে উঠে গেল। আমিও আর ফ্লোরে পড়ে না থেকে উঠে পড়লাম। তারপর দুজনে নীরব। আমি শুধু মিশুকে সরি বলতে যাব, ঠিক সেই সময় ও নিজেই মাথা নিচু করে রুম থেকে বের হয়ে গেল। তাই আমি ওর কিচ্ছু বললাম না। ও রুম থেকে বের হয়ে যাবার পর ভাবতে থাকলাম কি থেকে কি হয়ে গেল। আর কিছু না ভেবে চুপচাপ গোসল করে রেডি হয়ে বাইকটি বের করে দাঁড়িয়ে থাকলাম। বাইরে দাঁড়ানোর কিছুক্ষণ পর মিশু চলে এলো, তারপর সোজা বাইকে চড়ে বসল। তবে আজকে আর কোনো কথা বলল না, চুপচাপ নীরব হয়ে বসে আছে। আমি এবার কি বলবো, তাই চুপ থাকলাম। কলেজে এসে বাইকটা থামালাম। মিশু আস্তে করে বাইক থেকে নেমে গেল। তারপর আমাকে কিছু না বলে কলেজের গেটের দিকে পা বাড়ালো। ঠিক তখনই পেছন থেকে মিশুর বান্ধবীরা বলল, আরে শাকিল ভাইয়া, কেমন আছেন? ভালো, তোমরা কেমন আছো? জি ভালো, তবে আপনার মতো না। মানে? মানে আর কি বলবো, এতদিন ধরে আমরা সবাই আপনার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, কিন্তু আপনি অ্যাকসেপ্ট করছেন না। সাথে অনেক মেসেজও দিয়েছি, কিন্তু আপনি রিপ্লাই করেননি। ও, ওইসবের জন্য আমি অনেক সরি। আসলে অ্যাপিতে আর রেগুলার আসি না। তাছাড়া অপরিচিত কারো রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করে নাও। তবে চিন্তা করো না, আজকে রাতে সব ঠিক করে দেব। ধন্যবাদ ভাইয়া। তা ভাইয়া, আপনার নতুন স্টোরি কবে পোস্ট করবেন? কিছুদিন পর। এখনো লেখা শেষ করে নে। আসলে সত্য কথা বলতে লেখার সময় পাচ্ছি না। ও ভাইয়া, একটা কথা বলে রাগ করবেন না তো? আরে না, বলো। এতে রাগ করার কি আছে, বলো, আমি শুনছি। আপনার কি কোনো জিএফ আছে? হঠাৎ এই প্রশ্ন? না মানে এমনিতেই বললাম আর কি, জানার খুব ইচ্ছে হলো তো তাই জিজ্ঞেস করলাম। কি রে, ঠিক না? না, এখনো কোনো জিএফ বানাতে পারেনি, আসলে সময় পায়নি। ও ভাইয়া, আর একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনার গল্পে আপনি যে মেয়েটার নাম দেন তাকে কি আপনি চেনেন? মেয়েটা কি আপনার চেনা জানা? আরে না, ওই নামের কোনো মেয়েকে আমি চিনি না। ওটা তো এমনিতেই ইচ্ছে করে বসিয়ে দেয়। নামটা আমার ভালো লাগে তাই। ও তার মানে আপনি ওই নামের কোনো মেয়েকে চেনেন না? না। তাহলে প্লিজ এখন থেকে আপনার প্রতিটি গল্পে নায়িকার জায়গায় আমাদের নামগুলো দিয়েন। আচ্ছা ঠিক আছে, দেব। ধন্যবাদ। ও আরেকটা কথা ভাইয়া, আপনার ফোন নম্বরটা দিন না প্লিজ।
আমার ফোন নাম্বার দিয়ে কি করবে তোমরা? দিন না প্লিজ। কিন্তু প্লিজ ভাইয়া। এতক্ষণ ধরে শুধু মিশুর বান্ধবীদের সাথে কথা বলছিলাম। মিশুর কথা খেয়ালই ছিল না, কি যেন ভেবে ওর দিকে তাকালাম। কিন্তু এটা আমি কাকে দেখছি? মেয়ে তো পুরাই লাল হয়ে আছে, চক্ষুগুলো ছোট ছোট করে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে আরেকটু হলে মনে হয় চক্ষু দিয়ে আমাকে গিলে খাবে। ওকে এইভাবে রাখতে দেখে ভয়ের সাথে সাথে চুপ হয়ে গেলাম। কি হলো ভাইয়া, নাম্বারটা দিন প্লিজ। আমি শুধু কিছু বলতে যাব, ঠিক সে সময় আরে কি ব্যাপার, তুই এখনো এখানে কি করছিস? তোর না অফিসে খুব জরুরি কাজ বাকি ছিল, তাহলে এখনো এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা অফিসে যা। যাচ্ছে। আবার যাচ্ছি বলছিস? যা তাড়াতাড়ি। আরে দাঁড়া না, আমরা আগে তোর ভাইয়ের কাছ থেকে ফোন নম্বরটা নিয়ে নিই, তারপর না হয় উনি অফিসে যাবেন। না, ও এখন যাবে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোকে যেতে বললাম না? যাচ্ছি তো। আরে তোদের এত কথা কিসের রে? চল সবাই ক্লাসে চল। চল। তারপর মিশু ওর বান্ধবীদের নিয়ে কলেজের ভিতরে ঢুকে গেল। এদিকে আমি ওর সেখানে না দাঁড়িয়ে থেকে বাইকটা স্টার্ট করে অফিসে চলে এলাম। তবে এখান থেকে আসার সময় মিশু আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে কি আর বলবো, আমার তো পুরাই ভয় লেগে গিয়েছিল। কি রাগী লোক রে বাবা। আর কিছু না ভেবে অফিসের কাছে মন দিলাম। ওদিকে কলেজে মিশু আর কিছু না ভেবে অফিসের কাছে মন দিলাম। ওদিকে কলেজে মিশু। দোস্ত, তোকে একটা কথা বলবো। বল। দেখ, কথাটা খারাপভাবে নিবি না তো? কি এমন কথা বলবি যে খারাপ লাগতে পারি? আসলে কথাটা হলো তোর ভাই শাকিলের ব্যাপারে। অনেক দিন ধরে তোকে বলবো ভাবছি। কি কথা শুনি? দেখ, তোর ভাই তো বিয়ে করেনি, তার উপর ওর কোনো চেফও নেই। নেই তো। না মানে আমি বলছিলাম কি, আমি না শাকিল ভাইয়াকে অনেক আগে থেকে লাইক করি। এক কথা বলতে গেলে শুধু আমি না, আমাদের বান্ধবীদের মাঝে আরও অনেকে আছে। তো তুই তো আমাদের বেস্ট ফ্রেন্ড, তার উপর শাকিল ভাইয়া তোর আপন খালাতো ভাই। তুই যদি একটু আমাদের লাইনটা ক্লিয়ার করে দিতি তাহলে আমাদের অনেক উপকার হতো। বান্ধবীদের কথা শুনে মিশুর পুরো শরীরে আগুন জ্বলে উঠল, কিন্তু তারপরও নিজেকে শান্ত রাখল। দেখ, শাকিল এসবে জড়াবে না, ও এগুলো পছন্দ করে না। আরে তুই শুধু একটু আমাদের লাইনটা ক্লিয়ার করে দে না, বাকিটা পরে আমি সামলে নেব। পরে এমনিতেই তোর ভাই আমার হাতে চলে আসবে। না, আমি এসব কোনো কিছু করতে পারবো না। একটু সাহায্য কর না দোস্ত, প্লিজ। বললাম না আমি পারবো না। আরে তুই রেগে যাচ্ছিস কেন? এমন রিয়্যাক্ট করছিস মনে হয় আমরা তোর বিয়ে করার স্বামীকে তোর কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি। ভুলে যাস না, শাকিল শুধু তোর খালাতো বড় ভাই, তোর বিয়ে করার স্বামী না। সে যাই হোক, আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না। আর তোদের বলে রাখি, আজকের পর থেকে তোদের কাউকে যেন শাকিলের আশেপাশে না দেখি। তুই বললেই কি আমাদের শুনতে হবে নাকি? হ্যাঁ, শুনতে হবে। আর আমার কথা না মানলে পরে কিন্তু এই সবের ফলাফল ভালো হবে না বলে দিলাম। রাগ দেখে মিশু সেখান থেকে চলে গেল। মেজাজ গরম হয়েছে, তাই ক্লাস না করে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে ওর কিছুই ভাল লাগছে না। বারবার শুধু ওর বান্ধবীদের কথাগুলো মনে পড়ছিল। ওদের কথা মনে পড়তেই রাগে মিশুর পুরো শরীর পুড়ে যাচ্ছিল। অফিসের কাজ শেষ করে বাসায় আসলাম। অনেকক্ষণ ধরে গেটের কলিং বেল বাজিয়ে যাচ্ছে, কিন্তু মিশুর দরজা খোলার কোনো সারা শব্দই নেই। এদিকে আমি ওই দরজার দ্বিতীয় চাবিটা সঙ্গে রাখিনি। এদিকে বারবার বেল বাজানোর কারণে একসময় মিশু দরজা খুলে দিল। আমি শুধু ওকে রাগ দেখিয়ে কিছু বলতে যাব, তার আগে মিশু নিচে আমার উপর 440 ভোল্ট শুরু হয়ে গেল। কি ব্যাপার, এতবার বেল চাপছিস কেন? কেন আবার বাসে ঢুকবো না? তাই বলে এতবার বেল চাপতে হবে? আমি কি কানে শুনতে পাই না নাকি? কানে যদি শুনতেই পাস তাহলে এতক্ষণ ধরে যে বেল বাজাচ্ছিলাম তারপরে দরজা খুলছিল না কেন? সেটা আমার ব্যাপার, ইচ্ছে হলে দরজা খুলবো আর ইচ্ছে না হলে নাই। এটা আবার কি ধরনের কথা? এটা এই ধরনেরই কথা। তোর কোনো সমস্যা? এখন বল, তোর আসতে এত দেরি কেন হলো? দেরি আবার কখন হলো? আমি তো প্রতিদিনই এই সময় অফিস থেকে বাসায় ফিরি। হো যা বাবা, এর আবার হঠাৎ করে কি হলো কিছুতে বুঝতে পারছি না। যাক, ওসব কিছু নিয়ে আর ভাবলাম না। আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কাজ ছিল না বলে রুমে বসে বসে ফোনে অ্যাপটিতে ঢুকে আমার নতুন একটা স্টোরি পোস্ট করলাম। এরই মাঝে আবার মিশু আমার সামনে চলে এলো, তবে এখনও অনেক রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। এই, তুই এখন কি করছিস রে? কিছু না। কিছু করছিস না তাই না? তাহলে ফোনে মাথা ডুবিয়ে কি কাবাডি খেলছিস? দে ফোনটা দে। আরে কি ব্যাপার, আজব তো, তুই আমার ফোনটা কেন নিলে?
দরকার আছে তাই নিয়েছি। ফোনটা আমি নিয়ে গেলাম। আরে আমার ফোনে আবার তুই কি করবে? ফোনটা দিয়ে যা প্লিজ। যা, নিয়ে চলে গেল। এখন কি করি কিছু বুঝতে পারলাম না। হঠাৎ করে মেয়ের আবার কি হলো, কখন কি করে সেটা বুঝতেই পারছি না। না জানি ফোনটা নিয়ে এখন কি করবে। একটু পরে আবার ফিরে আসলাম। এই নে তোর ফোন। কি করলি ফোন নিয়ে? যা করেছি করেছি, সেটা জেনে তোর কোনো কাজ নেই। ওকে। আর কিছু না বলে ফোনটা হাতে নিয়ে অ্যাপেতে ঢুকলাম। কিন্তু এ কি, আমার নতুন স্টোরিটা গেল কোথায়? আর আমার প্রাইভেসিটা চেঞ্জ করলো কে? এই, তুই কি আমার ফোন দিয়ে আমার অ্যাপেটিতে ঢুকেছিলি? ঢুকেছিলাম তো। তো আমার পোস্ট করা স্টোরিটা ডিলিট করেছিস কেন? কারণ আমার ওটা ভালো লাগেনি, তাই উড়িয়ে দিয়েছি। তোর ভালো না লাগলে আমার কি? সবার পছন্দ তো আর এক না। তাই বলে তুই আমার এত কষ্ট করে লেখা স্টোরিটা ডিলিট করে দিবি? শুধু ওই স্টোরিটা না, সাথে সাথে আরও অনেক কিছুই করেছি। কি বাজে বাজে স্টোরি। তার চেয়েও বাজে স্টোরির নায়িকার নামটা। আমার লেখা স্টোরি আমি বুঝবো, আর নায়িকা নামের কথা বলছিস? সেগুলো আমার সব পছন্দের নাম। কি বাজে চয়েস তোর। এগুলো কোনো নাম হলো? আমার মতো সুন্দরী মেয়েদের নাম দিবি। ইচ্ছে করলে আমার নামটাও দিতে পারিস। জানিস কত সুন্দর সুইট নাম আমার? মিশু। শোন, আজকের পর থেকে তোর সব স্টোরিতে আমার নাম দিয়ে লিখবি। আমার কি ঠেকা পড়ছে যে আমার স্টোরিতে তোর নাম দিব? পেত্নির মতো নাম একটা। এই শোন, আমাকে ভুলেও পেতনি বলবি না, নইলে কিন্তু ভালো হবে না। আর হ্যাঁ, এখন থেকে তোর গল্পে যেন আমার নামটাই থাকে। সেটা সম্ভব না, আমি তো করতে পারবো না। সেটাই সম্ভব। আর হ্যাঁ, তোর আইডিতে আমি কিছু আইডি ব্লক করে দিয়েছি। ভুলেও সেগুলো আনব্লক করবি না, নইলে কিন্তু তোর খবর আছে, জানিয়ে দিলাম। রাগী লুক দিয়ে নিজের রুমে চলে গেল। আহা, কি মায়াবী চেহারা। মনে হয় বারবার এই মায়াবী চেহারার প্রেমে পড়ে যায়। সেটা অবশ্য অনেক আগে পড়ে গেছে, নতুন করে আর পড়ার মতো কিছুই নেই। তবে ব্যাপারটা কি হলো, সেটার মাথা মুন্ডি কিছুই মাথায় ঢুকলো না। হঠাৎ করে মিশুর হলোটা কি? আরও আমার আইডিতে কাকে কাকে ব্লক মেরেছে? না, এসব আর কিছু না ভেবে সাথে সাথে ব্লক লিস্ট চেক করলাম। কিন্তু এ কি, এই মেয়ে তো আমার সাথে যতগুলো মেয়ের আইডি কানেক্টেড ছিল সবগুলোর ব্লক মেরে দিয়েছে, সাথে ওরই কলেজের কিছু বান্ধবীদেরকেও। কিন্তু কেন? হয়তো কলেজে কোনো ঝগড়া হয়েছে। যাক বাবা, এসব ওদের ব্যাপার, আমি তা নিয়ে আর মাথা ঘামালাম না। এভাবে চলতে লাগলো আরও কিছুদিন। এখন মিশু আর আমি আরও কাছে চলে এসেছে। সারাক্ষণ একসাথেই সময় কাটায়, এখানে সেখানে দুজন মিলে ঘুরতেও চায়। আর হ্যাঁ, অ্যাপবিতে আমার এখন যতগুলো গল্প আছে সবগুলোতে মিশুর নামই দেয়। তবে মাঝে মাঝে মিশুকে রাখানোর জন্য ইচ্ছে করে গল্প অন্যজনের নাম দেই। আর মিথ্যে কথা বলি, যার শাস্তিস্বরূপ আমাকে সেদিন না খেয়ে থাকতে হয়। অবশ্য মাঝরাতে মিশু নিজে আমাকে ডেকে তুলে আবার খাইয়ে ছাড়ে। এখন আর মিশুর কলেজে থামতে পারে না। ওকে কলেজ গেটে নামিয়ে দেওয়ার সাথে সাথে আমাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর যদি ভুলও সেখানে কোনো মেয়ের সাথে আমাকে কথা বলতে দেখে, তাহলে তো আমার হয়েই গেল। পুরো রাত বাসার বাইরে দাঁড় করিয়ে রাখে যতক্ষণ না পেতনিটার রাগ ঠান্ডা হয়। এক কথায় বলতে গেলে এখন মোটামুটি আমার সময়টা খুব সুখের যাচ্ছিল। কিন্তু ওই যে বলে না, সুখের সময় বেশি দিন স্থায়ী হয় না, ঠিক সেটাই হলো আমাদের। আজকে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে এলাম। মনটা অনেক খারাপ হয়ে গেছে। অফিসে কাজের চাপ কম ছিল, তাই বাসায় চলে এলাম। না, আমি এখন খাবো না, অফিস থেকে ফেরার সময় খেয়ে এসেছে। তারপর কিছুক্ষণ দুজনে চুপ থাকলাম। পরে ব্যাগ থেকে খামটা বের করে মিশুকে দিলাম। এই নে ধর। কিসের খাম এটা? কি আছে এর ভেতরে? খুলে দেখ। এ কি, এটা তো একটা পাসপোর্ট। কার এটা? কার আবার? তোর। আগামী সপ্তাহে তুই ইউএস যাচ্ছিস, তোর বাইরে পড়তে যাওয়ার স্বপ্ন পূরণ হলো। সত্যি? হ্যাঁ সত্যি। এবার আর তোর বাইরে পড়তে যাওয়া কেউ আটকাতে পারবে না, সাথে আমিও না। কি? তুই কি আমাকে কিছু বললি? না কিছু না, তোকে আবার কি বলতে যাব। এখন বল, ট্রিট কবে দিবে? তোকে এত বড় একটা খুশির খবর শোনালাম, ট্রিট তো একটা লাগবে। ঠিক আছে দেব, কিন্তু আজকে না। ওকে। আমি আর কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। মাথাটা অনেক ব্যথা করছে। এই কি ব্যাপার, তুই এই অবেলায় শুয়ে পড়লি কেন? তোর কি শরীর খারাপ? না রে, মাথারে শুধু একটু ধরেছে, কিছুক্ষণ ঘুমালে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন একটু ঘুমা,
কিছু দরকার হলে আমাকে ডেকে নিস, আমি পাশের রুমেই আছি। ঠিক আছে। হুম। মিশু নিজের রুমে চলে গেল। এদিকে আমিও হালকা ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠলাম একদম রাতের বেলা। অবশ্য মিশু নিজে এসে আমাকে জাগিয়ে দিয়ে গেছে। কি রে, এখন কেমন লাগছে? এখন ঠিক আছে। যাক ভালো। আচ্ছা শোন, আমি যে বাইরে পড়তে যাব সেটা কি বাসায় জানিয়েছিস? মামা মামি ও আব্বা আমাকে জানিয়ে দিয়েছে। তারা কি বলল? প্রথমে তো সবাই নানা করেছিল, কিন্তু সবাইকে বুঝিয়ে মত নিয়েছে। তুই এসব নিয়ে ভাবিস না। ওকে। এভাবে দেখতে দেখতে কেটে গেল আরও 3 দিন। আর 2 দিন পরেই মিশু এখান থেকে চলে যাবে। ও চলে যাবে ভেবে আমার মনের ভেতর কেমন যেন একটা অন্য রকমের ব্যথা অনুভব হচ্ছিল, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে সত্য কথা বলতে, পেত্নিটার সাথে থাকতে থাকতে কখন যে মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছে তা নিজেও বুঝতে পারেনি। কখন যে পেত্নিটার মায়া জালে বাধা পড়েছে সেটা টেরই পায়নি। পেত্নিটা কি বুঝতেও পারে না আমার মনের কথা? বুঝতে পারে না যে ওর ওই পেতনি মার্কা মায়াবী হাসির মায়ায় আটকে পড়েছে আমার এই অশান্ত মন? না, আজকে ওর থেকে সবকিছুই জানতে হবে। রাতে দুজনে একসাথে খেতে বসেছে। তাহলে পরশুদিন তো তুই চলে যাচ্ছিস, তাই না? প্যাকিং তো তাহলে সব করে ফেলেছিস? তা তো অবশ্যই করেছি। যাক, তাহলে অনেকদিন পর তোর মনের আশা পূরণ হলো। কি বলিস? আর বলতে, আমার তো আর তর্স হইতে চাইছে না। কখন যে এই দিনটা কাটবে আর আমার সেই কাঙ্ক্ষিত দিনটা আসবে, আমার ওসব কথা ভাবতেই মনের মাঝে অন্য রকমের একটা অনুভূতি হচ্ছে। তার মানে এখন তো তাহলে তোর মনের ভেতর খুশিতে লাড্ডু ফুটছে। একদম ঠিক। তা ওখানে গিয়ে পড়াশোনা শেষ করে পরে কি করবে শুনে? ওইসব নিয়ে এখনো তেমন খুব একটা ভাবিনি। আগে পড়াশোনাটা শেষ করি, পরের কথা পরে ভাবা যাবে। তা অবশ্য ঠিক। হুম। আচ্ছা, এখান থেকে চলে গেলে তোর কি আমাদের কথা মনে পড়বে? মনে তো পড়বেই, এতে আবার বলার কি আছে? ওখানে গেলেও সারাক্ষণ তোদের কথা মনে হতে থাকবে। কেন শুনি? কেন আবার, এমনিতেই। তাছাড়া এই যে এতদিন তোদের সাথে থাকলাম, তোর সাথে থাকলাম, আর তাছাড়া তোর মতো একটা ভালো বন্ধুও পেয়েছিলাম, তোকে কত জ্বালিয়েছি, এসব কথা মনে পড়বে না আজব? ও, আর কিছু না? আর আবার কি আছে? না, কিছু না। ওকে। আর কিছু বললাম না। চুপচাপ হালকা কিছু মুখে দিয়ে ওখান থেকে সরে পড়লাম। কি আর বলতাম ওকে? আর কিছু বলার নেই আমার। পাগলিটা আমাকে নিজের একজন ভালো বন্ধু ছাড়া আর কিছুই ভাবে না। তাছাড়াও এখন অনেক খুশি। অযথা আমার মনের কথাগুলো বলে ওকে বিরক্ত করতে চায় না। তার চেয়ে বরং আমার মনের না বলা কথাগুলো মনের ভিতরেই জমা থাক। ওকে খুশি খুশি আমার থেকে দূরে সরে যেতে দেয়। দেখতে দেখতে সে চির অচেনা অনাকাঙ্ক্ষিত দিনটা চলে এলো। আজকে মিশে চলে যাবে। কতদিনের জন্য সেটাও জানে না। এটা ভাবতেই মনের মধ্যে অন্যরকম একটা ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু সেটা মিশুকে বুঝতে দিচ্ছে না। মেয়েটাকে এখন সে সকাল থেকে সবকিছু গুছিয়ে নিচ্ছে। আর 2 ঘন্টা পরে ওর ফ্লাইট। এক এক করে বাসার সবার সাথে ফোনে কথা বলে নিল। অবশ্যই এর মাঝে একদিন মিশুকে নিয়ে বাসা থেকে ঘুরে এসেছিলাম। কিরে পেতনি, তোর কি হলো? ফ্লাইটের সময় কিন্তু হয়ে যাচ্ছে। হয়ে গেছে, চল। চল। তারপর লাগেজগুলো নিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে এয়ারপোর্টে চলে এলাম। আর আধা ঘন্টা পর ফ্লাইট। তাহলে ফাইনালি তুই ইউএসএ চলে যাচ্ছিস, তাই না? যাক, ভালোই হলো। পেতনিটাকে আর প্রতিদিন সকাল বিকাল দেখতে হবে না। অনেক চালিয়েছিস আমায়, এখন একটু শান্তিতে থাকতে পারবো। দেখ, আমাকে মোটেও পেতনি বলবি না বলে দিলাম, নইলে কিন্তু ভালো হবে না। আমি মোটেও দেখতে পেতনিদের মতো না। সেটা সবাই ভালো করে জানে, আর নতুন করে বলতে হবে না। দেখ শাকিল, আমি কিন্তু এখন রেগে যাচ্ছি। এখন যদি আমি রেগে যাই তাহলে যে তোর কি অবস্থা করব সেটা আমি নিজেও বলতে পারবো না। থাক, তোর আর অযথা রাগার দরকার নেই। এমনিতে আর একটু পর চলে যাবে। আচ্ছা শোন একটা কথা। বল, কি বলবি? না থাক, কিছু না। আরে কি হলো, বল না। কি যেন বলতে চাইলি? তেমন কিছু না, বলছিলাম ভালো করে যাস, ওখানে ভালোভাবে থাকিস, আর নিজের খেয়াল রাখিস। আর আর আবার কি? আর কিছু বলার নেই তোর? কি আর বলার থাকবে? না, আমার কেন জানি মনে হচ্ছে তুই আমায় কিছু একটা বলতে চাইছিস। দেখ, হাতে কিন্তু আমার আর তেমন কোনো সময় নেই। কিছু বলার থাকলে বলে ফেল। ভালো থাকিস, তোকে খুব মিস করবো রে। আর না আর কিছু না, যা এবার তুই যা,
ভিতরে চলে যা, তোর সময় হয়ে গেছে। আমার ওদিকে কিছু জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। হুম। আচ্ছা চলি, ভালো থাকিস। চলে এলাম সেখান থেকে। আর কিছুক্ষণ ওখানে থাকলে নিজেকে মিশুর সামনে সামনে রাখতে পারতাম না। এদিকে আমি চলে আসার পর মিশু ভিতরে চলে গেল। আমি আর এয়ারপোর্টে থাকলাম না, চলে এলাম সেখান থেকে। মনটা বড্ড খারাপ, নিচে না চাইলেও দু চক্ষু দিয়ে বৃষ্টি ঝরে পড়ছে। পাগলিটাকে হারিয়ে ফেললাম, চিরদিনের জন্য হারিয়ে ফেললাম। ভাবতেই মনটা আকারে কেঁপে উঠছে। কি এমন ক্ষতি হতো পড়াশোনা করার জন্য বাইরে না গিয়ে আমার কাছে থাকলে? এখানে থেকে কি পড়া যেত না? না, আর কিছু ভাবতে পারছি না। চক্ষু দুটো নোনা পানিতে পড়ে যাচ্ছে। মেশের ওখান থেকে এসে বাঁচে ফিরলাম না, চলে গেলাম অন্যরকম একটা জায়গায়। মন খারাপ, তাই দুঃখ ভোলার জন্য যেসব কিছু জীবনে ছুঁয়েও দেখে এসব কিছু সঙ্গে নিয়ে নিলাম। তারপর এক জায়গায় বসে ইচ্ছে মতো খেয়ে নিলাম। এসব কিছু খাওয়ার পরেও মনটা হালকা হচ্ছিল না। এদিকে রাতও অনেক হয়ে গেছে, তাই রাস্তায় বসে না থেকে বাসার দিকে ছুটলাম। বাসার গেটের কাছে গিয়ে থাপ করে পড়ে গেলাম। হয়তো এখন নেশা ধরে গেছে। অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে গেটের কাছে গেলাম, কিন্তু একে গেট খোলা কেন? আমি তো যাওয়ার সময় গেটে তালা দিয়ে গিয়েছিলাম। তাহলে বাসায় চোর ঢুকেছে নাকি? অবশ্য চোর ঢুকে চুরি করবি বা কি? মহামূল্যবান জিনিসটা তো কয়েক ঘন্টা আগে হারিয়ে ফেললাম। আমি রাতে কিছু না ভেবে বাসার ভিতরে ঢুকে গেলাম। কিন্তু একে আমার কি নেশা করা একটু বেশি হয়ে গেল নাকি? নেশার ঘরে আমি মিশুকে আমার সামনে দেখছে, তা আবার রাগী লোক নিয়ে কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা কি করে সম্ভব? হয়তো নেশা করার কারণে এমন হচ্ছে। কি রে ডাইনে, তুই এখানে কি করছিস? কি হলো, কথা বলছিস না কেন? তোর না এখন ইউএসএ থাকার কথা, তাহলে এখানে কি করছিস? নাকি এখন আমাকে খাওয়ার জন্য আবার ফিরে এসেছিস? কোনটা? এই, তুই কি ড্রিঙ্কস করেছিস? এমা, তুই কথা বলছিস কি করে? তোকে যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দে। হ্যাঁ, আমি ড্রিঙ্কস করেছি। তো কি হয়েছে? কিন্তু কেন? তুই তো এগুলো কোনোদিন খাসনি। হ্যাঁ, খাইনি, কিন্তু আজকে খেলাম। কারণ কি জানিস? কি? কারণ হলো তুই। তোর জন্য আজকে আমি ড্রিঙ্কস করেছি। আমার জন্য মানে? হ্যাঁ, তোর জন্য। পেতনি কোথাকার, তোকে কে বাইরে পড়াশোনা করার জন্য যেতে বলেছে? গেলি তো গেলি, আমার এই শান্ত মনটাকে চুরি করে নিয়ে গেলি। যাওয়ার আগে একটিবার আমার কথা বোঝার চেষ্টা করলি না, বুঝলি না আমার মনের ভাষা, কতখানি ভালোবাসি তোকে। আগে আমি যখন একা ছিলাম তখন কত ভালো ছিলাম, কিন্তু তোকে ভালোবাসার কারণেই আজকে আমার এই দশা। এই ডাইনিটা যে শুনল যে রিসার্চ আর ভিসা তৈরি হয়ে গেছে, সাথে সাথে লাফিয়ে চলল ইউএসএ। মনে তো করেছিল তখন ঠাঠিয়ে তোকে একটা চর মারি, কিন্তু চর মারলে তো তোর সুন্দর গালগুলো লাল হয়ে যাবে, তাই আর মারিনি। কিরে, এখন আর কোনো কথা বলছিস না কেন? জানি তোর এখন বলার মতো কোনো কথা নেই, তবে জেনে রাখ, বাইরে তো পড়তে গেলে, কিন্তু সেখানে যদি আমাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করিস তাহলে ঠাঠিয়ে তোর গায়ের ছাল তুলে নেব। অবশ্য তোর তো কোনো গ্যারান্টিও নেই। আমার কথা শুনে মিশুর রাগে আগুন হয়ে গেছে। বারে বারে শুধু জোরে জোরে শ্বাস নিচ্ছে আর মুখটা কেমন যেন করছে। হেই দেখ, মুখটা আমার প্যাঁচার মতো করবি না, দেখতে একদম সত্যিকারের পেত্নের মতো লাগছে। যদিও তুই আসলে দেখতে পেত্নের মতোই, কিন্তু সেটা জানার পরেও আমার মতো হ্যান্ডসাম ছেলে তোকে ভালোবেসেছে। এটা তোর কপাল, বুঝলি? তুই যদি মুখটা এমন করে রাখিস তাহলে কিন্তু আমি তোর ঘাটটা ধরে এমন করে লম্বা একটা কিস করে দেব। যেই বলা সেই কাজ। নেশার ঘরে ওকে কিস করে ফেললাম। এদিকে মিশু আমার এমন কাছে অনেক হতভম্ব। কিরে, তোর ঠোঁটগুলো তো মিষ্টি কেন? তুই তো একটা ঝাঁঝরা তেঁতুল, তাহলে তোর ঠোঁট এত মিষ্টি হলো কি করে? দাঁড়া তো, আরেকবার ট্রাই করে দেখি। যে আবার ওকে কিস করতে যাব, ঠিক সেই সময় ঠাস করে আমার গালে আদর বসিয়ে দিল। এদিকে ওর হাতে আদর খেয়ে এতক্ষণ আমার নেশার জানলা দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। তার মানে এতক্ষণ ধরে ছায়া ভেবে যাকে এত কথা শোনালাম, ওটা ছায়া না, সত্যি মিশু ছিল। এখন আমার কি হবে? আরে মিশু, তুই এখানে? তোর এখন দেশের বাইরে থাকার কথা ছিল। হ্যাঁ, আমি এখানে। তো কি হয়েছে? না মানে এমনিতে বললাম আর কি। আচ্ছা,
তোর কি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে নাকি? না, আমার কোনো ফ্লাইট ক্যান্সেল হয়নি। ও, তা কখন এসেছিস? এসেছি অনেক আগেই, যখন তুই এয়ারপোর্ট থেকে চলে এসেছিলি। ও, তার মানে এতক্ষণ ধরে আমি নেশার ঘরে যা কিছু বলেছি ও করেছি সব কিছুই তুই শুনেছিস? হ্যাঁ, আমি সব শুনেছি। ছি, তোর লজ্জা করে না এভাবে কাপুরুষের মতো ড্রিঙ্কস করতে? কাপুরুষ কোথাকার, বুকের মধ্যে সত্য কথা বলার মতো সাহস নেই, আর ভাব এমন নিয়ে চলে যেন দেশের মহাবীর পুরুষ উনি। দেখ, আমি মোটেও কাপুরুষ নই। সেটা তো তোকে দেখেই বুঝতে পারছি। সাহস করে দুটো কথা বলার মতো সাহস আছে তোর? হ্যাঁ, সাহস আমার অনেক আছে, কিন্তু সেটা দেখায় না। এখন এটা বল, তুই এখানে কেন? এই কথাটা বলতে দেরি আর মিশুর হাতের ছাপ আমার গাল ছুঁতে দেরি নেই। চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর একটা কথা বললে তোকে আমি খেয়েই ফেলবো। কিন্তু ব্যাটা গজারু কোথাকার, আবার কথা বলিস? ভালোবাসি কথাটা তো বলতে পারিস না, আবার এখন গলা উঠিয়ে চিৎকার করছিস। আজকে যদি আমি চলে যেতাম তাহলে কি হতো? একটি বারো কি ভেবে দেখেছিস? মিশু কথাটা শেষ হওয়ার আগে আমি দিয়ে দিলাম ওর গালে আমার নরম হাতের ছোঁয়া। আমার হাতের ছোঁয়া পেয়ে সেও চুপচাপ গালে হাত দিয়ে আমার দিকে চেয়ে আছে। আমি না হয় সাহস করে তোকে নিজের কথাটা বলতে পারিনি, কিন্তু তুই তো ঠিকই বুঝতে পেরেছিলে। তাহলে সব জেনে বুঝে কেন চলে যাচ্ছিলে? আমি কি যেতে চেয়েছিলাম? তুই তো নিজেই একবারই পাসপোর্ট নিয়ে এলি। তাহলে আমি আর এখানে কি করতাম বল? তারপরেও আমি সারাক্ষণ এই আশায় থেকেছি যে এই বুঝি তুই তোর মনের কথাটা আমায় বলবি, কিন্তু না, তুই তো একটা হাঁদারাম কাপুরুষ। এত সুযোগ দিয়েও নিজের মনের কথাগুলো বলতে পারলি না। তাই তো কোনো উপায় না পেয়ে এই ইউএসএ যাওয়ার মিথ্যে নাটকটা করলাম। সবই তো জানতে, তাহলে মিথ্যে নাটকটা করার কোনো দরকার ছিল? অযথা কত কষ্ট পেলাম আমি, আর যেসব কিছু থেকে সারা জীবন দূরে থাকার চেষ্টা করেছে সেসবও পান করতে হলো। মারছিস কেন? দেখ, থাপ্পড়টা কিন্তু জোরে হয়ে গেল। আমি কিন্তু ব্যথা পেয়েছি। আর আমার মনে হয় মজা লেগেছে। আমার কি ব্যথা লাগে না নাকি? কিন্তু আমার তোর চেয়েও বেশি ব্যথা লেগেছে। তাই? আচ্ছা ঠিক আছে, সরি। চল রুমে যাই। হো, আমি কোনো কাপুরুষের সাথে থাকতে চাই না। দেখ, তোকে আবারও বলছে, আমাকে কাপুরুষ বলবি না। আমি মোটেও কাপুরুষ নই। যেটা সত্যি সেটা আমি বলবোই। তুই একটা কাপুরুষ, ব্যাস। তাই না? আমি কাপুরুষ? তাহলে দেখ আমি এখন কি করি। চুপচাপ ওকে কোলে তুলে নিলাম, তারপর চলে গেলাম নিজের রুমে। রুমে গিয়ে ওকে কোলে তুলে রাখা অবস্থাতেই রুমের লাইটটা বন্ধ করে দিলাম। তুই লাইট বন্ধ করলি কেন? আর আমাকে এভাবে কোলে তুলে রেখেছিস কেন? নামা বলছি। হুম, তোকে তো এখন আর ছাড়ছি না। দেখ তোর কি অবস্থা করে। চুপ করে শুয়ে থাক। দেখ, ভুলেও আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবি না। এমনিতেই তখন তুই আমার সাথে খারাপ কিছু করে ফেলেছিস। ওটা তো না বুঝে করে ফেলেছে, এখন সব জেনে বুঝে করব। দেখ, আমি কিন্তু তোকে হুঁশিয়ার করে দিচ্ছি, পরে কিন্তু এর ফলাফল ভালো হবে না। সেটা পরে দেখা যাবে, এখন বর্তমানটা নিয়ে ভাবি। দেখ, আমি কিন্তু আহ, আহ। দিলাম মুখ বন্ধ করে। এদিকে মিশু কিছুক্ষণ নিজেকে আমার কাছে থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু এক সময় আর পারল না। সকালবেলা। এই শাকিল, ওঠ, সকাল হয়ে গেছে। যা তো, আরো কিছুক্ষণ ঘুমাতে দে আমায়। না, আর ঘুমানো যাবে না। কালকে সারা রাত আমাকে ঘুমোতে না দিয়ে এখন নিজে আরাম করে ঘুমানো হচ্ছে। ওঠ বলছি। আরে কি ব্যাপার, তুই এভাবে আমাকে ধাক্কাচ্ছিস কেন? মারবি নাকি? আর তুই এখানে কি করছিস? এ মা, এ কি, আমার গায়ের কাপড়গুলো কোথায়? কেন, জানিস না কাপড়গুলো কোথায় গেছে? এই কি, তোরও এমন অবস্থা কেন? তোরও তো গায়ে কোনো কাপড় নেই। দেখ, আমাকে রাগাবি না বলে দিলাম। কালকে রাতের কথাগুলো মনে নেই? আমার সাথে কি কি করেছিলি? কই, আবার কি করেছিলাম? আমার তো কিচ্ছু মনে পড়ছে না। তাই না? দাঁড়া, তোকে সব কিছু মনে করিয়ে দিচ্ছি। মিশু আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ পর, এই কি হলো? এভাবে বালিশ দিয়ে নিজের মুখটা লুকিয়ে রেখেছিস কেন? দেখ, তুই একটু আগে আমার সাথে যা করলি, কাজটা কি ঠিক হলো? আমার মতো একটা নাদান ছেলেকে একা পেয়ে সুযোগ নিলে আমার তো এখন অনেক লজ্জা লাগছে। আসছে রে আমার নাদান বাচ্চা। আর তোর আবার লজ্জা আছে নাকি? ওর বলছি, আমাকে আবার কলেজে গিয়ে ভর্তি হতে হবে। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি যেন তুই বিছানায় নেই। আচ্ছা একটা কথা বলি, আমার মতো স্বামী স্ত্রী, তাই না?
তাহলে তুই করে বলাটা বাদ দিলে হয় না? না, হবে না। আমি তোকে সারা জীবন তুই করেই বলবো, সাথে তুইও আমাকে তুই করেই বলবি। কিন্তু লোকে শুনলে কি বলবে বল? লোকের কথায় আমার কিছু আসে যায় না। এখন যা বললাম সেটা কর। আমি ফ্রেশ হতে গেলাম। মিশে চলে গেল ফ্রেশ হতে। এদিকে আমি আর শুয়ে না থেকে বিছানা থেকে উঠে গেলাম। নইলে যদি মিশু এসে আবার বিছানা শুয়ে থাকতে দেখে তাহলে আমাকে আস্ত খেয়ে ফেলবে। এই মেয়ের কোনো ভরসা নেই, আস্ত একটা পাগলি সে। তবে যেমনই হোক, তারপরেও সে তো আমারই বউ।